আদাব। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। তো আজকে আমাদের এলডিএম 80 এর 13তম ক্লাস, এবং আজকের ক্লাস হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাস। তো আগামী ক্লাস কিন্তু আপনাদের এক্সাম হবে, ঠিক আছে? তো অলরেডি আমাকে কোশ্চেন আর কি করা শুরু করে দিয়েছে। তো আমি অত কিছু না বলে আপনাদের আবার বলে দিই। এক কথায় আমি বলে দিই আবার। আমি জানি এটা নিয়ে একটু পরে প্রশ্ন হবে, তার আগে বলে দেওয়া বেটার যে আপনাদের কাল আগামী ক্লাসে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? আগামী ক্লাস মানে হলো 12 তারিখ, ঠিক আছে? 12 তারিখ কিন্তু এক্সাম হবে। তো আপনাদের এক্সাম কিন্তু এসিও এবং কিওয়ার্ড মানে আজকের ক্লাস থেকে শুরু করে আগামী যে কটি ক্লাস আছে সবই কিন্তু হবে। এবং আমি আপনাদের কিন্তু এমসিকিউ হবে কিছু, আর স্মল কোশ্চেন হবে। আমি সুন্দর মতো নোটপ্যাডে লিখে দিই এমসিকিউর রেজাল্ট, এমসিকিউর মার্কস, এমসিকিউর মার্কস পাবেন, ঠিক আছে? ঠিক আছে, বাংলাতে লিখলাম। আর রিটেন মার্কস এখন দেখতে পারবেন না, ঠিক আছে? মার্কস টোটালে যোগ হবে না, ঠিক আছে? অ্যাড হবে না। ওকে, রিটেনের মার্কসটা অ্যাড হবে না। আপনি যতই দিবেন না কেন, অ্যাড হবে না। রিটেনের মার্কস অ্যাড হবে না। তো আপনারা কিন্তু যখন রেজাল্টটা দেখবেন, আপনারা ঠিক দিয়েছেন কিন্তু অ্যাড হচ্ছে না, ক্রস হচ্ছে। তো আপনারা কিন্তু মানে স্ন্যাপশট দিয়ে আমাকে মেসেজে, তারপরে কমেন্টের মধ্যে দেওয়া কিন্তু শুরু করবেন না, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার? উজ্জ্বল বোস, ক্লিয়ার বিষয়টা? আমি যেটা বলেছি ক্লিয়ার? রিটেন যে মার্কসটা দিবেন এখানে যত মার্কসই থাকুক এটা কিন্তু দিবেন না, ঠিক আছে? তারপরে হলো এক্সাম টাইম আপনাদের শিডিউল টাইমে হবে, মানে ঠিক 9টার দিকে আপনারা আপনাদের গ্রুপে যাবেন। গ্রুপে একটি ফর্ম দেখবেন পোস্ট এসেছে, পোস্টের মধ্যে গুগল ফর্মের লিংক পাবেন। লিংকে যাবেন, লিংকে গিয়ে আপনি গুগল ফর্মের লিংক পাবেন। গুগল ফর্মের লিংকে গিয়ে সুন্দর মতো এক্সামটা দিবেন, ঠিক আছে? উজ্জ্বল বোস, বারবার আপনার কমেন্ট করা লাগবে না এক্সাম কোথায় হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এক্সাম টাইম এবং এক্সামের সময় বুঝতে পেরেছি। এক্সাম গুগল ফর্মে হবে, গত ক্লাসেও বলেছি। ভিউ রেজাল্টসে দিয়ে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। এবং আপনার সাবমিট, আপনার টাইম হলো, আপনি খুব ভালো মতো জানেন, 1 ঘন্টা। এবং কথা হলো পোস্ট করার 2 ঘন্টার টাইমের পরে, মানে আপনাদের পরীক্ষা ক্লাসের টাইম হলো 2 ঘন্টা, আপনি সাবমিট করার সময় কিন্তু 2 ঘন্টা। এরপরে আপনি যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার উত্তরপত্র গ্রহণ করা হবে না, ঠিক আছে? উত্তরপত্র জমা দেওয়া যাবে না, অথবা সাবমিট করা হবে না। যদি কেউ এর পরে সাবমিট করে, মানে 11টার পরে, 10টা 11টার পরে যদি কেউ সাবমিট করে তাহলে তার এক্সাম বাতিল করা হবে, ঠিক আছে? তার এক্সাম মানে উত্তরপত্রটা বাতিল করা হবে, অথবা ভুল নাম্বার বা স্টুডেন্ট আইডি যদি দেন তাহলে সেটা কিন্তু বাতিল করা হবে। নেক্সট, এক্সাম দিন ক্লাস হবে না, গত ক্লাসেও বলেছি। এবং এমসিকিউ এর মার্কস আর কি নর্মালি পাবলিশ করি না। এবং আপনার ক্লাস আপনারা কি করেছেন আপনাদের এক্সামে এটা আমরা ডিসকাস করব ক্লাসে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। সোনালী আক্তার, সোনিয়া আক্তার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট হলো আমাদের এক্সাম টাইম হলো 1 ঘন্টা। আমি আবারও বলছি, আপনি যদি 11টার পরে যদি সাবমিট বাটনে ক্লিক করেন আপনার কিন্তু টাইম আর কি হবে না, ঠিক আছে? এক্সাম টাইম হলো 1 ঘন্টা, ঠিক আছে? মার্কস হলো 50 এবং পাস মার্ক হলো 35। আমি যেগুলো হোমওয়ার্ক দিয়েছি এগুলো যদি সবকিছু কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনার 35 পাওয়া খুবই ইজি ব্যাপার। তো আপনার কিন্তু এতটুকু
পঁয়ত্রিশ কিন্তু পেতে পারেন, ইজিলি পেতে পারেন। তো এক্সাম টাইম হলো 1 ঘন্টা, মার্কস হলো 50, আর ইয়ে হলো 35, ঠিক আছে? এবং আমি আগেও বলেছি, আপনাদের এক্সাম কয় তারিখ? এক্সাম হলো 12 তারিখ, মানে আগামী ক্লাসটি হলো এক্সাম, ঠিক আছে? আগামী ক্লাস কিন্তু এক্সাম, আগামী ক্লাসই হলো এক্সাম, ঠিক আছে? 12 তারিখ, বারবার বলছি, তারপর আপনারা ভুলে যান। 12 তারিখ এক্সাম, ঠিক আছে? 12 তারিখ এক্সাম, 12 তারিখ। এটি ছোট প্রশ্ন কিভাবে হবে একটু উদাহরণ দিলে ভালো হয়। ছোট প্রশ্ন কেমন হবে, উদাহরণ দিলে ভালো হয়। ধরেন, আনসার্স, ধরতে পারেন এরকম হতে পারে, হোয়াট ইউ গট শি সিক, এরকম আর কি হতে পারে। এপ্রিল ওয়াজ ইটিং এরকম আর কি হতে পারে। কিন্তু আমি যেরকম করেছি, আপনি যা যা আর কি পড়েছেন এগুলো সব আর কি থাকবে, ঠিক আছে? যেহেতু আমি কোশ্চেন করেছি, ঠিক আছে, আপনি যা যা পড়েছেন সবই আর কি থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো আমি যা কোশ্চেন করেছি এটার আর কি কি ইয়ে দেবো, তাহলে তো আপনার বলতে পারেন যে স্যার একটা কোশ্চেনটা দিয়ে দেন স্বামী ভাইয়া, আমরা তাহলে ওইটা দিই, একটা কোশ্চেন আমাদের আউট করে দেন। সেটা কি হবে? একটা বললেন ওইটার আর কি একটি ইয়ে থাকবে, একটা চয়েস করে দিলেন, ঠিক আছে স্বামী ভাইয়া? তো পাশ মার্ক হলো 35, আপনি ইসে যাবেন, এক্সাম দিতে পারবেন। এটা আপনার জীবনের মনে করেন প্রথম গুগল ফর্মের এক্সাম, দেখবেন কেমন দিচ্ছেন, ঠিক আছে ভাইয়া? তারপরে হলো এক্সামের রোল দিবেন, এক্সামের রোলটা আপনার হলো এরকম হবে, এলডিএম দিয়ে সামথিং অফিসটা, যদি আপনার রোলটা কোনোভাবে মনে না থাকে মেসেজে আর কি সার্চ দিবেন, আপনার মোবাইলের মেসেজে যদি আমি, আপনাদের মনে হয় শর্ট কোশ্চেনের অপশন কি দেওয়া থাকবে? না, শর্ট কোশ্চেনের অপশন দেওয়া থাকবে না, শর্ট কোশ্চেন আপনার নিজে লিখে নিতে হবে, ঠিক আছে? শর্ট কোশ্চেন আনসার আপনি পারবেন। যেমন এরকমও থাকতে পারে যে এসিওর ফুল মিনিং কি, ঠিক আছে? এরকম যদি শর্ট কোশ্চেন থাকে, তাহলে এটার আনসার তো আশা করি দেওয়া লাগবে না, ঠিক আছে? ওকে। যদি এরকম আর কি থাকে যে এসিওর ফুল মিনিং কি, তাহলে আপনি দিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে। তো এরকম আর কি যদি থাকে তাহলে এরকম দিবেন। ফেল করলে কি হবে? ফেল করলে কিছুই হবে না। কিন্তু ফেল কেন করবেন? আমি ফেল করার জন্য পড়াইনি সোলেমান ভাইয়া, ঠিক আছে? ফেল করার জন্য তো আমরা পড়িনি। মিড টার্মের মধ্যে আমরা আর কি ফেল করার জন্য তো আসিনি, ঠিক আছে? আমাদের ফেল করলে আসলে নিয়োগে মধ্যে আপনি ফেল করলে কি হবে? আমরা চাকরি পাই না, এছাড়া তো আর কিছু না, ঠিক না? এখন কথা হলো আমাদের রোল নাম্বারের মধ্যে আমরা যদি আমাদের স্টুডেন্ট রোলটা যদি ভুলে যাই, ঠিক আছে, তাহলে আমাদের তো অফিস টাইমে আমরা কল দিব, কল দিয়ে যদি মোবাইল নাম্বার দিয়ে দিই তাহলে আমাদের রোল নাম্বার বলে দিবে, ঠিক আছে? এমএসসি সাবিয়া, আমি এটা বলার জন্য এটা বের করেছি, মোবাইল নাম্বার লিখেছি, ঠিক আছে? মুসাব্বির আলী বলেছেন যে পরীক্ষা কি সকালে হবে নাকি? 7 খণ্ড রামায়ণ পড়ে সিরাকার বাপ। আমি বলেছি এখানে যে ক্লাস টাইমের মধ্যে শিডিউল টাইমে হবে, তার মানে কি বোঝানো হয়, ঠিক আছে? ক্লাস টাইম বা শিডিউল টাইমে হবে, তার মানে হলো আমাদের এক্সাম আগামী ক্লাসে 12 তারিখ রাত 9টায় হবে। আমি এটা কয়েকবার করে বলেছি, ঠিক আছে? কতবার করে বলেছি এই কথাটা? একবার না, কতবার করে বলেছি। এবং 11টার পরে
আমাদের ক্লাস টাইম শেষ হবে। ঠিক আছে? এটা গত ক্লাসেও বলেছি, আজকেও বলেছি, একটু আগেও বলেছি। আপনারা বলছিলেন এটা বলারই দরকার ছিল না, তারপর আপনাদের কয়েকজনের কারণে আজকে, আপনি আলী ভাইয়া জানেন না, অনেকেই বলছিল আজকে বলারই দরকার নেই, তারপরেও জাস্ট আপনাদের জন্য আমি বললাম। আর ঠিক আছে আলী ভাইয়া, গত ক্লাস করেননি দেখেই ওরা এই জন্যই আজকে বলতেই না করেছিলেন, তাও আপনাদের জন্য বলেছি। ঠিক আছে? কারণ আমি যেভাবে ক্লাস করাই, আমার ক্লাসের কোনো দরকারই পড়ে না। ঠিক আছে? দেখি আপনাকে একটু হেল্প করতে পারি নাকি। আপনার যদি লাগে, খুবই দরকার পড়ে, দেখতে পারেন। ঠিক আছে? তো আমরা এখন আজকের ক্লাসে চলে যাই। আর আজকের ক্লাসে মর্ম বোঝার জন্য যে আমাদের কি জন্য লাগে, আজকের ক্লাসের হলো কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? আজকের ক্লাসটা কি জন্য ইম্পর্টেন্ট সেটা আমার আগে বোঝার জন্য আমরা আগে দেখি যে আমাদের এসইও টার্মে কি কি জিনিস লাগে আর কি। টিএ, ডিএ, পিএ, পিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, এসইআরপি, ব্ল্যাক লিঙ্ক। তো এইগুলো নিয়ে আমাদের আগে বোঝা লাগবে এই বিষয়গুলো কি। নর্মালি আর কি আপনাদের আর কি বলা হয়, মানে আমাদের কোর্সের মধ্যে টিএ মানে আপনি জাস্ট গুগলে সার্চ দিলে যদি দেখেন টিএ ইন ডিজিট এসইও যদি সার্চ দেন তাহলে আপনি দেখবেন টিএ মানে টপিক অথরিটি। ডিএ যদি আপনি সার্চ দেন তাহলে পাবেন ডিএ মানে ডোমেন অথরিটি। পিএ ইন যদি লেখেন তাহলে হবে পেজ অথরিটি। টিএফ যদি আর কি সার্চ দেন তাহলে পাবেন হলো ট্রাস্ট ফ্লো। সিএফ যদি সার্চ দেন তাহলে পাবেন হলো সাইটেশন ফ্লো। ডিআর যদি সার্চ দেন তাহলে পাবেন ডোমেন রেটিং। ইউআর যদি সার্চ দেন তাহলে পাবেন ইউআরএল রেটিং। পিএন যদি সার্চ দেন তাহলে হলো প্রাইভেট ব্লক রেটিং। আর যদি সার্চ ইঞ্জিন পেজ যদি সার্চ দেন তাহলে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তারপর হলো ব্যাকলিঙ্ক যদি সার্চ দেন তাহলে এ লিঙ্ক টু ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু অ্যানাদার ওয়েবসাইট। ঠিক আছে? আমরা একটা কাজ করব, আমি আপনাদের জন্য যেহেতু এত কষ্ট করে রেডি করেছি এটা, আপনারা এটা একটু ইয়ে করবেন, আগে স্ন্যাপশট নিয়ে রাখেন। সবার কি মানে স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনাদের জন্য সুবিধা হবে, না হলে আর যদি মনে করেন আপনারা নিজেরা নিজেদের দায়িত্বে এগুলো নিয়ে রাখতে পারেন তাহলে আরো বেটার। সবার স্ক্রিনশট না হলে বলবেন। ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নিব? ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের প্রিন্ট নামক একটি বাটন আছে, প্রিন্ট বাটনে ক্লিক করে নিতে হয়। এখন আমার তো, তো এইটুকু আমাদের আসলে কি জন্য দরকার সেটা আমরা বুঝি, যে টিএ, ডিএ, পেজ অথরিটি এগুলো আমরা না পড়লেও তো পারি, এগুলো পড়ে আমাদের কাজটা কি? না পড়লে এত মুখস্থ করার আমাদের কি দরকার, জানারও কি দরকার? তো এটা বোঝার জন্য আমরা একটু গুগলে যাই। ঠিক আছে? গুগলে গিয়ে আমি একটু সার্চ করি। এসিও ক্লার্ক নামক একটি জায়গা আছে যেখানে আমরা এসিও টাইপের জায়গা, এসিও টাইপের কাজগুলো খুঁজে পাব। এসিও ক্লার্কে যদি যাই, জাস্ট প্রথমেই আর কি ঢুকছি, হোমে ক্লিক করছি। কোন কারণে আমার নেটের সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, চলে আসছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমের দ্বিতীয়টাই
হাই পিএ টিএ টিএফ সিএফ পিবিএন ব্যাকলিংস, এটা $5। তো দেখতে পাচ্ছি এখানে কি, সে যদিও $5, হাই কোয়ালিটি পিবিএন ব্যাকলিংস। তো আমরা যদি পিএ টিএ ডিএ টিএফ সিএফ এগুলো সম্পর্কে যদি নাই জানি, আমরা কিন্তু এটা করতে পারবো না। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট পেজেই আছে। তো সে আর কি আরো কিছু করছে, তো আমরা এটা তো দেখলাম। তারপর আমরা যদি নিচে আসি, আর একটু দামি গুলায় যাই আর কি, $100 একটা পেজে, যে 700 পিবিএনস, 700 পিবিএন এর ডিএ করবে 500 থেকে 80, ডিএ এর একটা পেজ করবে ক্যাসিনোর এবং বেটিং বা পোকারের ওয়েবসাইট করবে $100 জন্য। ঠিক আছে, সে এবং কি কি করবে আমরা যদি দেখি, এখানে শুধুমাত্র ওইটাই দিয়েছে আর কি। তো আমরা এখানে কি কি দেখছি, স্পেশাল অফার 3 বাই অর্ডার প্রে। তো আমরা যদি এখানে হাই পিএডিএ যদি না বুঝি, এখানে যদি হাই কোয়ালিটি টাইপের এখানে যদি না বুঝি, এখানে সুন্দর মতো লেখা নাই। কিন্তু যেটাই যে হোক, অর্ডারে বাটনে লেখা থাকলে তার সে কি কি দিচ্ছে এটা যদি না লেখা থাকে আপনাদের বুঝাবো কেমনে। এখানে শুধুমাত্র এইখানে লেখা আছে, সেগুলাকে আগে সুন্দর মতো দেওয়া যেত। এটা দেখেছি ফিচার্ড। আরেকটা দেখি কি কি অফার করছে, এটা যদি সুন্দর মতো দেওয়া থাকতো। ওরা তোদের এটা চেঞ্জ করেছে। তো সব কথার এক কথা, যদি আমি এগুলোর শর্ট ফর্মটা ভালো জাস্ট জানলেই হবে না, যদি এটা কি করে এটা যদি আমি না জানি, তাহলে কি আমরা পারবো? আপনারা বলেন। আমি জাস্ট শর্ট ফর্ম জানি, আমি কি করব যদি শর্ট ফর্মের বিষয়টা যদি আমরা না জানি, আমরা কি করতে পারবো? আপনাদের কি মনে হয়? জাস্ট পিবিএন প্রাইভেট ব্লক নেটওয়ার্ক দিয়ে জানি, আর কিছু করতে পারবো? তো এটার ভিতরটা যদি আমি না জানি, তাহলে তো আমরা কিছু পারবো না, তাই না? তো আমার এটার ভিতরটাও জানতে হবে, ঠিক না? তো এই জন্য আমাদের থিওরিটা জানা কি দরকার আছে নাকি নাই? সবাই বলেন। যদিও বোরিং জিনিস, যদিও আর কি ভাল লাগে না, ঘুমায় লাগে, ঘুম লাগে, তারপরেও আমাদের কিন্তু জানতে হবে যে টিএ মানে কি, ডিএ মানে কি, পিএ মানে কি। শুধু এটা না, এটা আসলে করেটা কি এটাও আমাদের জানার কিন্তু দরকার আছে। ঠিক আছে, ঘুম লাগলেও করার কিছু নেই, আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো আমাদের একটু জানি আসলে বিষয়গুলো কি। কিন্তু আমাদের একটা পজিটিভ জিনিস, আমরা এই লাস্টের বিষয়টা কিন্তু জানি, ব্যাকলিংটা কি, তাই না? আমরা শুধুমাত্র একটা জিনিস জানি, যে ব্যাকলিংটা কি। এছাড়া আমাদের এই হাবিজাবি আর কিছুই জানি না। তো আমরা তাহলে একটু শিখি যে টপিক অথরিটিটা কি। টপিক অথরিটি হলো, আমি একবার যতটুকু পারি বাংলায় লেখার চেষ্টা করেছি, অনেক খুঁজে খুঁজে, যাতে আমরা বুঝতে পারি। টপিক অথরিটি হলো একটি ওয়েবসাইটের নির্দিষ্ট সাবজেক্টের উপরে একটি এক্সপার্ট, কতটা এক্সপার্ট একটি ওয়েবসাইট, সেটার এক্সপার্টিসটা বুঝায়। এই মেট্রিকটি মানে এই পরিমাপটি, ঠিক আছে, একটি সবকিছুর পরিমাপ আছে, সেরকম একটি টপিক পরিমাপ। এই পরিমাপটি সাধারণত একটি কন্টেন্টের কোয়ালিটি বা কম্প্রিহেন্সিভনেস, সেই টপিকের উপরে সেটা অ্যানালাইসিসটাকে বোঝানো হয়। যেমন একটি ওয়েবসাইটের টপিক অথরিটি বেশি, যদি মনে করেন তার কোনো ওয়েবসাইটের টপিক অথরিটি যদি বেশি হয়, তাহলে সেই সেই বিষয়টির উপরে সার্চ ইঞ্জিন মনে করে সেই ওয়েবসাইটটি সেই টপিকের উপরে জিনিয়াস। ঠিক আছে, এটা হলো বাংলা কথায়। তার উপরে মানে সেই টপিকের উপর রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বা বিশ্বস্ত হিসেবে ধরা ধরা হয়। তো উদাহরণ দিই, আরো ভালো মতো বুঝবেন। উদাহরণটা কি? উদাহরণটা হলো, টপিক অথরিটিকে ভাবুন একজন টিচারের কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে কতটা গভীর নলেজ রয়েছে তার মতো। যদি এটি ওয়েবসাইটের, যেমন ধরেন আমি এটা বুঝাচ্ছি, অনেকে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি একটা ডেস্কটপ কিনবো, একটা ল্যাপটপ কিনবো, স্যার আমি কি কিনবো? আমাকে কেন জিজ্ঞেস করেন? কারণ আপনি জানেন যে স্যার
টেকনোলজি সম্পর্কে ভালো ধারণা আছে। স্যার আমাকে একটা ডাইরেক্ট কিছু না বললেও কিছু একটা বলতে পারবে। কি জন্য? কারণ স্যার এই টপিকের সম্পর্কে ভালো ধারণা আছে। শুধু আপনি না, আমার ফ্রেন্ডরাও আমাকে জিজ্ঞেস করে কি জন্য, কারণ স্যার জানে যে এইগুলো নিয়ে স্যার নাড়াচড়া করে। মানে আমার বন্ধুরাও জানে যে সুদীপ এগুলো নিয়ে নাড়াচাড়া করে। তো কি জন্য? কারণ এগুলোর প্রতি মানে মানে আমার একটু ইন্টারেস্ট আছে। তো এই যে এই স্পেসিফিক নলেজের উপরে যে একটি এই নলেজ রয়েছে, এটাই হলো টপিক অথরিটি। তো এরকমই যদি কোনো ওয়েবসাইটের এই টপিকের উপরে ডিটেলড কোনো কোয়ালিটি কন্টেন্ট আর কি তৈরি করে, সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসেবে এটি প্রতিষ্ঠা করতে পারে এটি ওয়েবসাইট, মানে সার্চ ইঞ্জিনকে যদি বোঝাতে পারে যে এই টপিকের উপর আমার ভালো জানা আছে, তাহলে গুগল কি করবে? যখন সার্চ করবে তখন তাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করবে বা একটি রেটিং তাকে দিয়ে দিবে যে উনি এই টপিকের উপরে ভালো জানেন। তো টিএতে সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে কি হবে? তাহলে সেই গুগলের চোখে এই সার্চ ইঞ্জিনের রেজাল্টে সেই টপিকের উপরে আরো বেশি রেসপেক্টেড হয়ে ওঠে। তারপরে বললাম কি, দেখেন আমি উপরের দিকে উঠিয়ে দিয়েছি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা কিন্তু লাস্টে দিয়েছিলাম, কিন্তু দিলাম হলো উপরের দিকে। কি জন্য? এখনই বুঝবেন। এসইআরপি হলো আপনার এসইআরপি হলো পেজের সার্চ ইঞ্জিনে ব্যবহারকারী প্রশ্নের উত্তর প্রদর্শন করে, এটা। ঠিক আছে? আপনি যে যখন একটি গুগলে একটি জিনিস সার্চ দিবেন সেটা আর কি দেখায়, সেটাই হলো আপনার এসইও। ঠিক আছে? এসইও এর একটি মূল লক্ষ্য হলো ওয়েবসাইট বা ওয়েব পেজের শীর্ষে আর কি নিয়ে আসে, সেটা আর কি দেওয়া। এবং যেটা আর কি শীর্ষে আসবে সেটাই কি ট্রাফিক বেশি পাবে। এটা আমরা বাংলা কথায় সবাই জানি। আমি ইয়ারফোন দিয়ে সার্চ দিলাম, ইয়ারফোন দিয়ে যেটা ফার্স্টে আসবে সেটার মধ্যেই ট্রাফিক বেশি পাবে, আমরা সবাই জানি। ঠিক আছে? তো এটা কিরকম আমি যদি আরো বুঝতে চাই, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হলো স্কুলের রেজাল্ট বোর্ডের মতো। এই শীর্ষে ছাত্রদের তালিকায়, শীর্ষে ছাত্রদের তালিকায় সবাই আর কি থাকতে চায়, কারণ যে সবার শীর্ষে থাকবে তারাই সবচেয়ে বেশি নজরে পড়বে সবার। তো এসিআরপি সবাই জানি। তারপরে আপনাদের জন্য সবচেয়ে বেশি দরকার হলো ডোমেন অথরিটি। ঠিক আছে? ডোমেন অথরিটিটা যতটা ভালো বুঝতে পারবেন তত ভালো আপনাদের এসিওতে ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? ডিএটা নিজের মাথার মধ্যে ভালো মতো নিয়ে নেন। ডোমেন অথরিটিটা কি? ডোমেন অথরিটি মোজ দ্বারা তৈরি। প্রথমে বুঝতে হবে মোজটা কি। মোজ হলো একটা ওয়েবসাইট। ঠিক আছে? মোজ হলো একটা ওয়েবসাইট। আপনাদের মোজটা দেখিয়ে নেই, আরো ক্লিয়ার হবেন। এখান থেকে যাই, একটা ইয়ে বের করি। মোজে যাই, গুগলে যাই আগে, তারপর এখান থেকে আমরা মোজে যাই, আরো বেশি ক্লিয়ার হবে আপনাদের। এটা হলো মোজ দিয়ে সার্চ করলে এই, এটা হলো মোজ। তো সবাই কি বুঝতে পেরেছেন মোজটা কি? মোজ হলো একটা ওয়েবসাইট যারা অনেক ধরনের এসইও টুলস প্রোভাইড করে। ঠিক আছে? তো শুধুমাত্র তারা এসইও টুলস প্রোভাইড করে না, তারা কিওয়ার্ড রিসার্চ করে, সাইট অডিট করে, র্যাঙ্কিং ট্র্যাকিং করে এবং লিঙ্কের অ্যানালাইসিস করে। তাহলে এরা কি কি করে? এদের কাছ থেকে কিন্তু আপনি অনেক ধরনের সার্ভিসও কিনতে পারেন। ঠিক আছে? তো মোজ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। মোজ.কম কি? এরা কিন্তু একটা কোম্পানি এবং এরা অনেক ধরনের সার্ভিসও প্রোভাইড করে। মোজটা ফ্রি না। আপনি মোজ অবশ্যই এটা ফ্রি ওয়েবসাইট না, আমরা বুঝতেই পেরেছি। মোজ থেকে আপনি যদি আরো কিছু জানতে চান, এই যে লার্ন এসইও, মোজ এটি ফ্রি। এই দেখেন, লার্নিং টু এসইও। তো এখান থেকে তারা ফ্রি কিছু মানে শিখায়। যদি আপনি পড়তে চান, এখান থেকে আপনি শিখতে পারেন। ডকুমেন্টেশন মানে যারা পড়তে আর কি চান, পড়তে ইচ্ছুক, এখানে আর কি ডকুমেন্টেশন দিয়ে রেখেছেন। কিন্তু মোজ আর কি ফ্রি না। মানে মোজের এমনি ফ্রি কিছু আজকে আছে, তারা যেমন এই যে মেট্রিক গুলো আর কি ফ্রি আর কি দিয়ে রেখেছে সবার জন্য, ফ্রি জিনিস সেটা ফ্রি। যেমন আপনি কোনো ওয়েবসাইটের, যেটা আর কি এখন বুঝাবো ডিএ, এটা আপনি দেখতে পারবেন, এটা ফ্রি। মোজ দিয়ে কি হয় এটাই আমি দেখাবো। মোজ হলো একটি .com একটি ওয়েবসাইট, এতটুকু বুঝেন। ঠিক আছে? মোজ একটি ওয়েবসাইট, এতটুকু বুঝেন।
ঠিক আছে? তো মোজটা কি আজকে বুঝতে পেরেছি। মোজ হলো, মোজ দ্বারা তুই মোজ এটি করেছেন একটি ডিএটা তারা মোজ হ্যান্ডেল করে। ডিএ ডোমেন অথরিটি একটি স্কোর এটি মোজ দেয়, ঠিক আছে? তো ডিএ অথরিটি, ডোমেন অথরিটি একটি স্কোর, এটা কে হ্যান্ডেল করে? এটা মোজ হ্যান্ডেল করে। তো ডোমেন অথরিটি এটা কি করে? এই ডোমেন অথরিটি এটি ভবিষ্যদ্বাণী করে এটি ওয়েবসাইট এসিআরপির কোন জায়গাটি দখল করবে, ঠিক আছে? তার মানে কি হলো, কারো কোনো ওয়েবসাইটের যদি ডিএটা বেশি হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি এসিআরপির উপরের দিকে যাবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এবং এই যে ডিএটা ডোমেন অথরিটি কন্ট্রোল করে মোজ, এতটুকু বুঝতে পারলাম। এখন ডোমেন অথরিটি ডিএটা কিভাবে হ্যান্ডেল হয়? তো ডোমেন অথরিটিটা হ্যান্ডেল হয় অনেকগুলো ফ্যাক্টর আছে, এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে আছে এই একাধিক ফ্যাক্টরের উপর বিবেচনা হিসেবে ফ্যাক্টর আর কি, ফ্যাক্টর ঠিক করে হয়, বিবেচনা করা হয়, যার মধ্যে আছে লিঙ্কিং রুট ডোমেন। লিঙ্কিং রুট ডোমেন বলতে হলো যে আপনার কয়টি রুট আর কি এই ওয়েবসাইটের সাথে যুক্ত আছে, এবং টোটাল লিঙ্কস, মানে টোটাল লিঙ্কস বলতে টোটাল ব্যাকলিঙ্ক, ঠিক আছে? তো টোটাল ব্যাকলিঙ্কের সংখ্যা এবং কয়টি লিঙ্ক এই ওয়েবসাইটের সাথে যুক্ত আছে, এগুলোর অনেক কিছু ক্রিয়েট করে আপনার ডিএটা তারা নির্বাচিত করে। তো উচ্চ ডিএ মানে সার্চ লিঙ্কের রেজাল্টের উপরে উচ্চ স্থান দখল হয়। তো আরো যদি আর কি বুঝতে চাই, তাহলে আপনার এখানে বুঝবো ডোমেন অথরিটি হলো এটা, ঠিক যেমন একটি ভালো স্কুল মানে ভালো স্কুলের আর কি, অর্থাৎ ভালো ছাত্ররা পড়ে। তো আমরা ভালো মতো জানি একটি স্কুলে একটি ভালো আর কিছু স্কুল যদি হয় তাহলে সেখানে আর কি ভালো ছাত্ররা পড়বে, তাহলে ওই স্কুলের নতুন ছাত্ররাও হয়তো ভালো ফলাফল করবে। এটা আপনাদের যেমন মেন্টালিটি, গুগলও তাই মনে করে, ঠিক আছে? যদি একটা ভালো স্কুলে, আমরা যেরকম জানি একটি ভালো একটি স্কুলে যদি সবসময় ভালো ফলাফল থাকে, তাহলে ভালো ছাত্ররা যদি পড়ে তাহলে মানে নতুন ছাত্ররা যদি ঢুকে তারাও কিন্তু ভালো ফলাফলই করবে। একইভাবে কোনো ওয়েবসাইটের ডিএ যদি ভালো হয় তাহলে সেই ওয়েবসাইটে যে কন্টেন্ট, যে সার্চ রেজাল্টে ভালো জায়গা দেখানোর সম্ভাবনা বেশি। আমরা বুঝতে পেরেছি মোহাম্মদ মুস্তাসির ভাইয়া? তাহলে ডিএ যেগুলো যেসব ডিএর ওয়েবসাইটে ডিএ আর কি বেশি হয় সেই সব ওয়েবসাইটের কন্টেন্ট গুলো সার্চ রেজাল্টের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি পায়। তো বুঝতে পারলাম কিভাবে। স্যার, এসিআরবি বুঝিনি, আপনাকে ক্লাসের শেষে বুঝিয়ে দিব মোহাম্মদ ভাইয়া, এমডি ভাইয়া, আমরা ক্লাসের পরে আপনাকে বুঝিয়ে দিব। পেজ অথরিটি, পেজ অথরিটি হলো এটা হলো মোজ দ্বারা তৈরি পেজ অথরিটি, সেটা এটাও কিন্তু মোজ দ্বারা তৈরি পেজ অথরিটি, পেজ অথেন্টিকেশন অথরিটি, ডোমেন অথরিটি, ঠিক আছে? পেজ অথরিটিটাও ডোমেন অথরিটির মতোই, তবে এটি ডোমেইনের উপরে, ডোমেইনের পরিবর্তে পেজের এসিআরপি র্যাঙ্কের উপরে আর কি ফোকাস করে। তো এটাও আর কি আপনার পেজের অথরিটির মতো, এটাও বলতে পারেন 1 থেকে 100-র মধ্যে আর কি ঠিক হয়, কিন্তু এটা আপনার এসিআরপি র্যাঙ্ক যত কত নাম্বার তার উপরে ফোকাস করে। তো পিএও আর কি 1 থেকে 100-র উপরে স্কেল করা হয়, এটাও আর কি ওই এসিআরপি, আপনার যদি পিএটাও যদি উপরের দিকে হয় এটাও আপনার বেশি যদি হয় এটাও র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি, ঠিক আছে? ডিএ পিএ দুইটাও আর কি আপনার ইম্পর্টেন্ট। ডি এর থেকে পি এর থেকে ডিএটা বেশি ইম্পর্টেন্ট, একটু আগে যেটা দেখালাম সেটা বেশি ইম্পর্টেন্ট, পিএটাও কিছুটা ম্যাটার করে। তো ডিএটা কিরকম? ডিএ হলো একটি স্কুলের নির্দিষ্ট ক্লাস বা শ্রেণীর সুনামের মতো, যেমন কিছু ক্লাস ক্লাসে ভালো ছাত্রদের জন্য পরিচিত হয়, তেমনি কিছু ওয়েব পেজ কিছু গুরুত্বপূর্ণ পরিচিত, কিছু পরিচিত কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য পরিচিত হয় এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানো হয়, ঠিক আছে? তো পেজ অথরিটি আর কি পেজের জন্য আর কি পরিচিত হয়, বিষয়টা এরকমই। তারপরে হলো ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লোটা আর কি ট্রাস্টের জন্য, একটা পেজ কতটা ট্রাস্টফুল সেজন্য আর কি ট্রাস্ট ফ্লোটা ব্যবহৃত হয়। তো আমি যদি দেখাই, টিএফ হলো একটি মেজেস্টিক দিয়ে দ্বারা তৈরি। মেজেস্টিকটা কি? মেজেস্টিকটা হলো একই রকম
আপনার মজ যেমন একটি ওয়েবসাইট, মেজেস্টিকটাও তেমন ওয়েবসাইট। তো মেজেস্টিকটা হলো, যেমন মজ ছিল এসিও, এসিও দিয়ে, এসিও টুল সেট, ঠিক আছে, এসিও টুল সেট দিয়ে আর কি কাজ করে, এসিও টাইপের কাজ করে। মেজেস্টিক তারা ব্যাকলিক অ্যানালাইসিস স্পেশালিস্ট, ঠিক আছে। আমি যদি গুগলে সার্চ দিই, এখনই যদি সার্চ দিই ম্যাজেস্টিক, তাহলে ম্যাজেস্টিকের ওয়েবসাইটে চলে যাবে। তো তারা ব্যাকলিক অ্যানালাইসিস স্পেশালিস্ট, তাদের কাজ কি কি হবে আপনাদের নিয়ে দেখাই দিই, তাহলে আরো বেশি বেটার হয় আর কি। আবার আবার ঢুকতে হবে আবার এখানে, গুগলে যাই, ম্যাজেস্টিক, এটা হলো ম্যাজেস্টিক.com। তো আমি কি কি বললাম, তারা ট্রাস্ট ফ্লো ক্রিয়েশন, তারা তাদের যেটা কাজ করে আর কি, তারা ট্রাস্ট ফ্লো নিয়ে কাজ করে, আবার সাইটেশন ফ্লো নিয়েও তারা কাজ করে, একটু যেটা পরে বলবো। তারা ব্যাকলিং হিস্ট্রি নিয়ে কাজ করে, তাদের কাজ হলো সব ব্যাকলিং দিয়ে, ঠিক আছে। তারা তারপরে লিঙ্ক কন্টেন্ট নিয়ে কাজ করে, তারপর টপিক ট্রাস্ট ফ্লো নিয়ে কাজ করে, ঠিক আছে। এখন টপিক ট্রাস্ট ফ্লো নিয়ে কাজ করে, মানে টপিক ট্রাস্ট ফ্লো মানে হলো ব্যাকলিং কই দিকে আসে, এটা আর কি নিয়ে কাজ করে, ঠিক আছে, টপিক্যাল ট্রাস্ট ফ্লো। তো এটা আর কি বুঝতে পারলাম ম্যাজেস্টিকটা কি। তো এখন আমরা বুঝি টাস্ক ফ্লোটা কি। এটা যেটা বললাম ম্যাজেস্টিক আর কি এটা নিয়ে কাজ করে। তো এই ম্যাট্রিকটা একটি ওয়েবসাইটে পয়েন্ট করা লিঙ্কগুলোর কোয়ালিটি পরিমাপ করে, ঠিক আছে। উচ্চ ট্রান্সফার মানে হলো সেই ওয়েবসাইটটির লিঙ্কগুলো, যে যে এই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য উচ্চমানের সাইট দ্বারা প্রাপ্ত, ঠিক আছে। যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে এটা অন্য ওয়েবসাইট দ্বারা, মানে উচ্চ ওয়েবসাইট দিয়ে প্রাপ্ত। এটি একটি ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নির্ধারণে সহায়ক, এবং তার ব্যাকলিঙ্কের কোয়ালিটির উপরে ভিত্তি করে, ঠিক আছে, এবং তার ব্যাকলিঙ্কের কোয়ালিটি এর উপর ভিত্তি করে। আমি একটু উদাহরণ দিয়ে আরো বুঝতে পারবেন। ট্রান্সফ্লোটা হলো একটি বন্ধুর নির্ভরযোগ্যতার মতো। যদি অনেক বিশ্বাসযোগ্য লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে আপনিও বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত হবেন। তো একইভাবে ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনার লিঙ্কগুলো বিশ্বাসযোগ্য আর কি ওয়েবসাইট থেকে আসে, তাহলে আপনার ট্রাস্টগুলো বেশি হয়। আশা করি বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর হলো ট্রাস্ট অথরিটি, ঠিক আছে, ক্লাসে পড়ে দেখিয়ে দিই। ক্লাসে পড়ে আপনার প্রশ্নগুলো নেই, আগে ক্লাসটা ভালো মতো করানোর চেষ্টা করি। ট্রাস্ট অথরিটি, ঠিক আছে, আগে ক্লাসটি বুঝেন। ক্লাসে, এই ক্লাসের মধ্যে অন্য কোনো প্রশ্ন থাকলে এই টপিকের উপর কোশ্চেন করেন, ঠিক আছে, টপিকের বাইরে করেন না। ট্রাস্ট অথরিটি, ট্রাস্ট অথরিটি হলো একটি ওয়েবসাইটের ট্রাস্ট অর্থিনেস কেমন তা বোঝায়। এই ম্যাট্রিকটি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয়, উম, ব্যবহৃত হয় না। ট্রাস্ট ফ্লোটা আমি যেটা বলি, যেটা বলতে চেয়েছিলাম, আমি তো কোশ্চেন দেখে অন্য জায়গায় চলে গেলাম। ট্রাস্ট ফ্লোটা নর্মালি ইউজ হয় না, ঠিক আছে। ট্রাস্ট অথরিটি হলো একটি ওয়েবসাইটে ট্রাস্ট অর্থিনেস কেমন তা বোঝানো হয়। এই ম্যাট্রিকটি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় না এসিওতে, কিন্তু সাধারণত এটি ডোমেন এর এজ বা ইনবাউন্ড লিঙ্ক এর কোয়ালিটি কেমন সেটা বোঝায়, এবং সেটি লিঙ্কগুলো ট্রাস্টওয়ার্থিনেস এর মতো বা ফ্যাক্টরগুলো আর কি মিক্স করে। যেসব ওয়েবসাইটে ট্রাস্ট অথরিটি বেশি, সেগুলোর সার্চ ইঞ্জিনের উপরে বেশি রিলায়েবল এবং ট্রাস্টওর্থি দেখায়। তো ট্রাস্টওর্থিনেস যেটা বললাম, এটা আর কি এখন বেশিরভাগ ব্যবহৃত হয় না। তো এটা আপনার আগে বেশিরভাগ ব্যবহৃত, এটা আহ, ওই যেটা ট্রাস্ট ফ্লো সেটাতে আর কি কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো ট্রাস্ট, এই জন্য আমি ট্রাস্ট, আপনি যদি টি এ দিয়ে সার্চ দেন, তাহলে আর কি মাঝে মাঝে ট্রাস্ট অথরিটি দেখায়, এজন্য আমি আর কি দেখিয়ে দিলাম। তো যেটা বললাম কি, এটা আপনার ডোমেইনের এজ, ডোমেন কোনটা আপনারা জানেন, এই যে .com যেটা আছে এটা কিন্তু ডোমেন, ঠিক আছে। তো ডোমেনের এজ যেটা আছে এটার উপর কিন্তু ঠিক হয়, এবং ইনবাউন্ড লিঙ্কের কোয়ালিটি, মানে আপনি যেখান থেকে ব্যাক লিঙ্ক করেছেন সেটার কোয়ালিটি, এবং লিঙ্কগুলো যে দিয়েছেন এটা ট্রাস্টওয়ার্থি লেসের উপর ফেট করে আর কি ঠিক করা হয়। আর একটু বুঝি ভালো মতো, যে ট্রাস্টওয়ার্থিনেসকে ভাবুন এটি টিচারের এবং স্টুডেন্টের প্রতি বিশ্বাসযোগ্যতার মতো। যদি কোনো ওয়েবসাইটই ভালো আচরণ করে এবং তার ভালো বন্ধু থাকে, তাহলে তার আর কি ট্রাস্ট ইয়ের ভালো, ঠিক আছে। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে এবং তার বন্ধু ভালো থাকে,
তাহলে কিন্তু আপনার গুগলের চোখেও আর কি পড়ে। বিষয়টা এরকম। ট্রাস্ট অথরিটি কি, আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপর হলো সাইটেশন ফ্লো। তো সাইটেশন ফ্লো এর কথা একটু আগে আমি বলেছি, যে সাইটেশন ফ্লোটাও কিন্তু ম্যাজেস্টিক দিয়ে আর কি কন্ট্রোল, তার মানে ব্যাকলিঙ্কের সাথে যুক্ত থাকবে। সাইটেশন ফ্লো হলো ম্যাজেস্টিকের আইটি মেট্রিক, যেটা ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপায়। মানে হলো ব্যাকলিঙ্কের সংখ্যা মাপার জন্য সাইটেশন ফ্লো আর কি করে। তো সাইটেশন ফ্লো লিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে না। তো এটি ইঙ্গিত করে ওয়েবসাইটটি প্রভাবশালী আর কি আপনার লিঙ্ক কয়টি আছে তার উপরে। ঠিক আছে, সাজেশন ফ্লো আপনার কয়টি লিঙ্ক আছে। আপনার যদি 100টা লিঙ্ক থাকে, সে 100টা লিঙ্ক আর কি ব্যাক লিঙ্ক আর কি গুনবে যে কয়টা ব্যাক লিঙ্কের সাথে যুক্ত। তো ব্যাক লিঙ্কটা অনেকে বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি। ব্যাক লিঙ্ক হলো, মনে করেন আমরা যে লিঙ্কডইনে করেছি না, ব্যাক লিঙ্ক করেছিলাম, তারপর পিন্টারেস্টে ব্যাক লিঙ্ক করেছিলাম, এরকম হলো ব্যাকলিঙ্ক। তো আপনার ওয়েবসাইটটি কয়টি ব্যাকলিঙ্ক দ্বারা যুক্ত, এটা সে দেখবে যে কয়টি ভালো ব্যাকলিঙ্ক দ্বারা যুক্ত। এখন আপনি একটি কম খারাপ ওয়েবসাইটের বা খারাপ দিয়ে দিয়ে যদি একটি ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করে দেন, তাহলে আপনার সাইটেশন ফ্লো কম হবে। যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। তো সাইটেশন ফ্লো আসতে বুঝতে পেরেছি। ট্রাস্ট ফ্লো এর বিপরীতে আর কি, ট্রাস্ট ফ্লো এর বিপরীতে সাইটেশন ফ্লো লিঙ্কের কোয়ালিটিকে বিবেচনা করে না, যে আপনার লিঙ্কের কোয়ালিটি কেমন সেটা বিবেচনা করে না। ও দেখে কি আপনার কয়টা বেক লিঙ্ক আছে। তো ও যেটা করবে, যেমন ট্রাস্ট ফ্লো দেখে যে আপনি যে লিঙ্ক গুলা করেছেন, এটা কি ফেসবুক থেকে করেছেন নাকি পিন্টারেস্ট থেকে করেছেন নাকি হাইডিয়ে থেকে করেছেন, সেটা দেখে। কিন্তু ট্রাস্ট ফ্লোটা আপনার দেখে কয়টা করেছেন, 100টা 200টা 300টা, সেটা দেখে। ঠিক আছে। তো সাইটেশন ফ্লো হলো স্কুলে আপনি কতটা জনপ্রিয় তার মতো। যদি আপনার লোক আপনার সম্পর্কে বেশি কথা বলে, যদিও তারা ভালো ছাত্র নাও হতে পারে, খারাপ ছাত্র হতে পারে, তাহলে কিন্তু আপনি জনপ্রিয় হয়ে উঠবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি অনেকগুলো লিঙ্ক থাকে অন্য ওয়েবসাইট থেকে, তার সাইটেশন ফ্লো বেশি হয়। যদিও সেই লিঙ্কগুলো সবসময় ভালো নাও হতে পারে। ঠিক আছে, ভালো সেরা দেখছি, ভালো নাও হতে পারে। ঠিক আছে। তারপর হলো ডোমেন রেটিং, মানে ডিআর। ডোমেন রেটিং কি? এআরএফস দ্বারা তৈরি। এআরএফস যে কথাটা, এআরএফস নিয়ে কথা বলতে গিয়ে আমি একটু আপনাদের একটু মেসেজটা দেখি। এআরএফস দেখে কি মনে হয়, এআরএফস কোন জায়গাটা আমরা একটু কি মনে 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 হয় এআরএফসটা কোথায় যেন পড়েছি? হ্যাঁ, এক ভাইয়া বলেছে, সাকিব ভাইয়া বলেছে। সাকিব ভাইয়ার আমি আনসারটা দেখলাম, আর দেখি আর কার কার মনে পড়ে। সাকিব ভাইয়ার আনসার হয়েছে, আর কার কার দেখি মনে পড়ে যে এআরএফসটা কোথায় পড়েছি। আর কারো কি মনে পড়ে না? হ্যাঁ, আরেক ভাইয়া কিছুটা হয়েছে। আর ভাইয়ার মু- মুনতাসির ভাইয়ার কিছুই মনে পড়ে না। আর কারো মনে পড়ে না? লেখেন, লিখতে তো ভুলে নাই। আব্দুল মহিন বলেছেন দিস ইজ এ এসিও টুল। আর কি মনে হয়? এহেরেফস দেখে কিছু মনে পড়ে না? আপনি বলেন। না, মনে পড়ে না। আমরা যখন এইচটিএমএল করেছিলাম, তখন আমরা কি একটা লিংক লিখতে কি এহেরেফ ইউজ করেছিলাম, এ ট্যাগ ইউজ করেছিলাম, পরে HREF দিয়ে আমরা গুগলের লিংক করেছিলাম? কি মনে আছে নাকি গিলে খেয়ে ফেলেছেন? তারপরে আমরা যে যখন ওয়েব স্ক্র্যাপার করলাম, তখন আমরা লিংক দেখেছিলাম, মনে আছে? মনে পড়েছে কিছুটা নাকি সব ভুলে গিয়েছেন? সবাই যদি ভুলে যান, তাহলে তো আমার এরকম একটা প্রশ্ন দেওয়া লাগবে, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এখন সবাই মনে পড়েছে। তাহলে আমরা যেহেতু এ হ্যারেফ, আমরা HREF দিয়ে যে লিংক দিলাম, ঠিক আছে, এ ট্যাগ দিয়ে যে একটা লিংক দিলাম, তার মানে আমরা কি বুঝতে পেরেছি এরা কি দিয়ে কাজ করতে পারে? এ হ্যারেফস কি মনে হয়? তারা লিংক দিয়ে কাজ করবে, তাই না? তাহলে এটা হলো এসিও। এরাও তাহলে লিঙ্ক দিয়ে কাজ করে। ঠিক আছে, তারা এসিও লিঙ্ক দিয়ে কাজ করে। তারা খুবই পাওয়ারফুল টুল, টুল সেট ফর এসিও টুল। দেখাই, আমি দেখি। আমি যদি এখানে
গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি সার্চ দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, এআরএফস, ঠিক আছে? এরা কি করে? এরা লিঙ্ক নিয়ে কাজ করে, ঠিক আছে? এরা পাওয়ারফুল ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস ক্যাপাবিলিটিস আছে, এরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে, এদের রিসার্চ টুল আছে, কিওয়ার্ড রিসার্চের টুল আছে, এরা সাইট অডিট নিয়ে ফিচার নিয়ে কাজ করে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম এরাও কিন্তু আপনার অনেক ধরনের আহ, ইয়েগুলো আর কি দেয়, অনেক ধরনের এদের ফিচারগুলো আছে, এগুলো আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে? তো যেটা আমি বললাম, এরা ডিআরটা মেনটেন করে, ঠিক আছে? তো এআরএস দ্বারা তৈরি ডোমেন রেটিং হলো একটি স্কোর যেটি ওয়েবসাইটে ব্যাকলিংকের প্রোফাইলের সামগ্রিক শক্তি প্রতিফলিত করে। এটি 1 থেকে 100 এর মধ্যে স্কেল, এবং উচ্চ ডিআর মানে সেই সাইটটি একটি শক্তিশালী ডোমেন প্রোফাইল আছে, এবং যা এটি সার্চ ইঞ্জিনের উচ্চ র্যাঙ্কিং পেতে সহায়তা করে, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে এআরএফ আপনার ডোমেন রেটিং এর জন্য আর কি সাইটটি আর কি দেখে যে একটি তার মধ্যে ব্যাকলিঙ্ক প্রোফাইলটা কিরকম, ব্যাকলিঙ্ক যে করেছেন এই ব্যাকলিঙ্কের প্রোফাইলগুলো কিরকম হয়। তো ডোমেন রেটিং হলো একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে স্কুলের স্কোর আর কি দেওয়ার মতো। একটি উচ্চ স্কোর মানে হলো স্কুলটি খুব শক্তিশালী বা অন্যদের দ্বারা সম্মানিত, ঠিক আছে? তাহলে ডোমেন রেটিং আমরা বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি যে একটি স্কুলের আর কি ভালো ফলাফল যদি হয়, তাহলে স্কুলের স্কোর দেওয়ার মতো আর কি, যে উচ্চ স্কোর মানে স্কুলটির খুব ভালো আর কি স্কোর দিবে। এটা আমাদের মনে হয় বিষয়টা ওই একই রকম ডোমেন রেটিং। তারপর হলো ইউআরএল রেটিং। এটাও আর কি, যেহেতু ইউআরএল তার মানে এআরএফ থেকে আসবে, তো এআরএফ থেকে আসা ইউআরএল রেটিং ডোমেন রেটিং থেকে এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে এটি নির্দিষ্ট পেজের ব্যাকলিংকের প্রোফাইলের শক্তিশালী মূল্যায়ন করে। উচ্চ ইউআর মানে সেই নির্দিষ্ট পেজটির শক্তিশালী ব্যাকলিংক রয়েছে যা সেটিকে সার্চ রেজাল্টের উচ্চ র্যাঙ্কের পেতে সাহায্য করে, ঠিক আছে? তো ইউআরএল রেটিং বুঝতে পেরেছি, যেটি ব্যাকলিংকের প্রোফাইলের শক্তি নির্ধারণ করে, এবং ইউআর মানে হলো এটি নির্দিষ্ট পেজটির শক্তিশালী ব্যাকলিংক রয়েছে যা এটিকে সার্চ রেজাল্টের উচ্চ দিকে দিতে সহায়তা করে। তো ইউআরএল রেটিং হলো এটি নির্দিষ্ট ক্লাসরুমে নির্দিষ্ট স্কোর দেওয়ার মতো। এটি উচ্চ স্কোর মানে হলো সেই ক্লাসরুমের খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত, ঠিক আছে? ইউআরএল রেটিংটা বুঝতে পেরেছি সবাই? না বুঝতে পারলে বলেন, খুবই ইজি জিনিস, আমার ইজি লাগলেও অন্যজনের ইজি নাও লাগতে পারে, ঠিক আছে? প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। প্রাইভেট ব্লক নেটওয়ার্কটা কি? প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এক ধরনের ওয়েবসাইটের নেটওয়ার্ক যা একটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে, ঠিক আছে? প্রাইভেট জিনিস মানে প্রাইভেট জিনিস থাকে, একটি নির্দিষ্ট সাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য উন্নত করার জন্য ব্যাকলিংক তৈরি করতে ব্যবহৃত হয়। পিবিএন গুলো প্রায় গ্রে হ্যাট এসইওর মতো আর কি, প্রাইভেট গুলো যেহেতু প্রাইভেট, যেহেতু এটা গ্রে হ্যাটই হবে, কারণ সে প্রাইভেটের জন্য, প্রাইভেট যেহেতু, সুতরাং নিজের জন্যই আর কি হবে, এসইও টুল হিসাবে ব্যবহৃত হয়, বিবেচিত হয়, কারণ এটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ম্যানিপুলেট করে। তো আপনার যেহেতু ওয়েবসাইটটি থাকবে, সেটা কিন্তু আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন, তাই তো? রোমানা খানম, আপনি বুঝতে পেরেছেন যে যেহেতু আপনার নিজের ওয়েবসাইট, সুতরাং আপনি নিজের মতো করে নিজের ভাবে করতে পারবেন। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো আপনার নিজের একটি ওয়েবসাইট। প্রাইভেট ব্লক নেটওয়ার্কে আপনি যে কয়টি ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটটি নিজের মতো আর কি নিজে লিখতে পারবেন। ধরেন আপনি একটি ফুডের একটি ওয়েবসাইট বানালেন, তো এরকম কয়েকটি ওয়েবসাইট বানালেন, যেহেতু নিজের নেটওয়ার্ক, তাহলে নিজের একটি অন্য একটি ওয়েবসাইট আছে যেটাকে আপনি উপরে তুলতে চান, তাহলে নিজের ওয়েবসাইট সম্পর্কে ভালো কিছু লিখতে পারবেন না? রুমানা খানম, নিজের যে ওয়েবসাইটটিকে উপরে নিতে চান সেই ওয়েবসাইট সম্পর্কে আপনি কি লিখতে পারবেন না এখানে ভালো? তাহলে এটা কি ভালো, এটা কি গ্রে হ্যাট হলো না?
কারণ এখানে তো লেখা নাই। কারণ আপনার এই প্রাইভেট ব্লক নেটওয়ার্কে তো লেখা থাকবে না যে ওই ওয়েবসাইটের সিইও হলো এই ওয়েবসাইট, তাই না? রুমনা খানম, বুঝতে পেরেছেন? তো আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি অনেকগুলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হিসেবে আপনি কিন্তু তুলে দিতে পারবেন, পারবেন না? তাহলে এভাবে, কারণ এটি সার্চ ইঞ্জিন নেটওয়ার্কে ম্যানিপুলেট করার প্রচেষ্টা হিসেবে ব্যবহৃত হয়। তাহলে গুগলের সার্চ নেটওয়ার্ক দ্বারা শনাক্ত করা হলে এটাকে শাস্তির সম্মুখীন করতে পারে। ঠিক আছে? তাহলে এই প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো একটি বন্ধু, কিছু বন্ধু যারা কেবল একে অপরকে সাথে আর কি কথা বলে এবং নিজেকে জনপ্রিয় দেখানোর চেষ্টা করে। এটি বেশি আর কি পরিচিতি হতে সাহায্য করতে পারে। তবে যদি টিচার আর কি জানতে পারে যে আপনি এরকম আর কি খারাপ কাজ করছেন, তাহলে আপনাকে প্রতারণার চেষ্টা করছেন, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। তো বুঝতে পেরেছেন সবাই? আশা করি বুঝতে পেরেছেন। তারপর হলো ব্যাকলিং। ব্যাকলিং আর কি আশা করি সবাই জানেন। তা আমি আপনাকে যদি বলি, আপনাদের এখানে যাই, তো আমার পি ইন্টারেস্টে যাই। আপনাদের সময় মনে হয় এটা বানিয়েছিলাম, মেবি, যেটাই বানিয়েছিলাম আমার মনে নেই। একটা হলেই হলো। ধরেন এটা যে আছে এটা হলো পি ইন্টারেস্ট। ঠিক আছে? এবং আমি যখন এখানে ক্লিক করছি, তাহলে এটা হলো অ্যামাজন। তাহলে বলেন যে ব্যাকলিং বুঝেননি। তাহলে এটা কি আমার অ্যামাজন, এটা কি পি ইন্টারেস্ট? এটা তো পি ইন্টারেস্ট না, তাই না? আমি এই প্রোডাক্টটির একটি ব্যাকলিং ক্রিয়েট করেছি। ঠিক আছে? আমরা পিন করতে পারি। তো ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করলাম? আমরা খুব ভালো মতো জানি ব্যাকলিং কিভাবে করেছি, কিন্তু কথা হলো আমি এইটার কিন্তু একটি ট্রাফিক ক্রিয়েট করেছি এই জায়গায়। ঠিক আছে? যারা আর কি ব্যাকলিং বুঝেননি আমাকে বলেন যে ব্যাকলিং বুঝতে পেরেছেন নাকি পারেননি। এই যে আমি যে ব্যাকলিংটা করেছি এটা তো জাস্ট সেটা পিনের করেছি, সেরকম একটা ওয়েবসাইটে করতে পারি না? আমি যদি পিন্টারেস্টে আসি, এই যে অনেকে আমাকে মেসেজ দিয়েছিল অন্যান্য জায়গায় নাকি মনে নেই আমার, এই যে সেভ বাটন যে আছে, সেভ ডে ক্লিক করে, সেভ দেখতে পাচ্ছি, সেভ ডে ক্লিক করতে হয়। তারপর এই জায়গায় এটাও দেখিয়ে দিই। অনেকে বলে খুঁজে পায় না আমাকে, বলেছে স্যার খুঁজে পাই না। এখান থেকে বোর্ড ক্রিয়েট করা দেখিয়েছিলাম, এখান থেকে বোর্ড ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? এখান থেকে বোর্ড ক্রিয়েট করে আমি কিন্তু ইজিলি, আগে বোর্ড ক্রিয়েট করি, আমরা বোর্ড ক্রিয়েট করে তারপর পিন করি। পিন করার পরে আমরা যখন একটি ইয়ে দেই, দেখিয়ে দিই 1 মিনিটে, এটাই দেখাই, এডিট করি, দ্রুত এডিটে যাই। এই যে লিঙ্কটা দিলাম, এই যে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা যে দিলাম, এই লিঙ্কটা দিলে এই লিঙ্কে আমি কিন্তু ওইখানে একটি ট্রাফিক সৃষ্টি করছি, তাই না? যে ব্যাকলিং বুঝেননি আমাকে বলেন ব্যাকলিংটা কি বুঝতে পেরেছেন? এটি হলো ব্যাকলিং। এটা আশা করি এমন কেউ নেই যে বুঝতে পারেননি। মুন্তাসির ভাইয়া বুঝতে পেরেছেন জানি। আর একজন জিজ্ঞেস করেছিলেন ব্যাকলিং, সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না বুঝলে ক্লাসের পরে বলবেন, আমি বুঝিয়ে দিব। জুমা আক্তার আপু, আমি জানি আপনি জানেন। তারপর হলো কিওয়ার্ড। কিওয়ার্ডের কিছু ক্যাটাগরি আছে, কিওয়ার্ডের কিছু অপশন আছে, আমি বুঝাই। প্রথমে হলো কাস্টম ডিফাইনিং কিওয়ার্ড, আরেকটা হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আরেকটা হলো জিও ট্যাগিং কিওয়ার্ড। ঠিক আছে? আমি এক নাগাড়ে বুঝিয়ে দিয়ে যাই আগে। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কি হবে? কাস্টমারকে ডিফাইন করবে কিওয়ার্ড, সেটা কাস্টমার ডিফাইন কিওয়ার্ড। প্রোডাক্ট ডিফাইন কিওয়ার্ড হলো প্রোডাক্টকে ডিফাইন করবে, সেটা
প্রোডাক্টকে বুঝাবে সেটা হলো প্রোডাক্ট ডিফাইন কিওয়ার্ড, এবং আপনার মানে আপনার জায়গাকে ডিফাইন করবে সেটা হলো প্রোডাক্ট ডিফাইন কিওয়ার্ড। তারপরে আরেকভাবে কিওয়ার্ডকে ভাগ করা যায়, সেটা আপনার সাইজ দেখে, ঠিক আছে? এটা ক্যাটাগরি ওয়াইজ 3 ভাগে। আর যদি সাইজ হিসাবে আর কি করি, তাহলে আপনার 4 ভাগে, 5 ভাগে মনে হয়। দেখি, আমি ভুলে গেছি, দেখতে হবে। যদি সাইজ ভাগে করতে হয় তাহলে আবার 5 ভাগে হওয়ার কথা। একটা হলো শর্ট টেল, একটা হলো লং টেল, একটা হলো সাব গ্রুপ, একটা হলো সাব টার্ম ফ্রেশ গ্রুপ, আর একটা হলো লং টার্ম এভারগ্রিন গ্রুপ। বললাম না 5 ভাগে। শর্ট টেল মানে ছোট, লং টেল মানে একটু বড়, সাব গ্রুপ মানে একটা গ্রুপ, গ্রুপ ওয়াইজ কিওয়ার্ড, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড মানে হলো কিছুক্ষণের জন্য থাকবে তারপরে তার থাকবে না, আর লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড মানে হলো সারা জীবন থাকবে। আমরা এতটুকু বুঝতে পেরেছি সবাই? মানে আমি যতটুকু বললাম আপাতত কি সবাই বুঝতে পেরেছি একটা গ্লিমস দিয়ে, যে কিওয়ার্ডটা কতটুকু টাইপের হয়? আশা করি এতদিনে আমার এমন কোনো স্টুডেন্ট নেই যে কিওয়ার্ড কাকে বলে এতটুকু জানে না। আমার কি এমন কোনো স্টুডেন্ট আছে যে কিওয়ার্ড কাকে বলে জানে না? যদি কিওয়ার্ড জানে তাহলে বাকিরা সবাই বুঝতে পেরেছে। ওকে, তাহলে আমরা এটা ডিটেলস গুলা বুঝি। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কাকে বলে? এমন কিছু কিওয়ার্ড আছে যেসব কাস্টমারকে আকর্ষণ করতে চান এবং তাদের উপর ফোকাস করতে চান, বা আপনার পটেনশিয়াল কাস্টমারকে যে আর কি টার্গেট করার জন্য যেসব শব্দ ব্যবহার করেন বা আপনার খোঁজার জন্য আর কি ব্যবহার করেন, সেগুলো হলো আপনার কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। একটু উদাহরণ দিই আরো ভালো মতো বুঝবেন। সেটা হলো, আপনি যদি বিগিনারদের জন্য, মানে যারা আর কি জাস্ট শুরু করতে চায় দৌড়ানোর জন্য, তার জন্য রানিং শু বিক্রি করেন, তাহলে এটি কাস্টমার ডিফাইনিং ওয়ার্ড কি হতে পারে? বেস্ট রানিং শু ফর বিগিনার, ঠিক আছে? অথবা হতে পারে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার। তো এই অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার, এটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে কি দেখা যায়? যদি আমি সার্চ দিই, আপনি দেখেন যে এখানে কিন্তু অনেক কিছু আসে। আপনি যদি এখনই সার্চ দেন, আমি কিন্তু এটা মোটামুটি আজকে আর কি সার্চ দিয়ে রেখেছি, যে 21 সেপ্টেম্বরের একটা আছে আছে যে 7 চিপ রানিং শু ইন 2024, ঠিক আছে? রান, রিপিট, এই ওয়েবসাইটের একটি আছে। আর রানার্স ওয়ার্ল্ড এখানে একটি দেখতে পাচ্ছি, বেস্ট 7 অ্যাফোর্ডেবল শুজ ফর 2024। তার মানে বুঝতে পেরেছি অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার। এখানে এই বিগিনার যারা আছে তাদেরকে আমি টার্গেট করে এই যে রানিং শু এটা আমি ইউজ করতে পারছি। তাহলে এই যে এইটা অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার, এটা কিন্তু একটা খুবই ভালো একটা কিওয়ার্ড যেটা আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আমি যদি এরকম একটি কিওয়ার্ড ইউজ করতে চাই আমার কন্টেন্টের জন্য বা আমার ওয়েবসাইটের জন্য, এটি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড আমি ব্যবহার করতে পারি। তারপর হলো এই প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, ঠিক আছে? যদি আমি প্রোডাক্টকে ডিফাইন করে একটি কিওয়ার্ড বানাতে চাই তাহলে কিরকম কিওয়ার্ডটা হতে পারে? এই কিওয়ার্ডটা সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করে, ঠিক আছে? এটি আপনার বিক্রি করা জিনিস সম্পর্কে বলে, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলে। এটি বিষয়টি বুঝাই, এটি উদাহরণ দিলে আরো বুঝতে পারবেন। উদাহরণ হলো, আপনি ধরেন একটি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল, একটা ওয়াটার বটল আপনি বিক্রি করবেন, ঠিক আছে? তাহলে এই প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড তাহলে কি হতে পারে? রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল, ঠিক আছে? তো রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে যদি আমি আমার কন্টেন্টের মধ্যে, মানে আমার যে ওয়েবসাইট আছে বা আমার একটি ফেসবুক পোস্ট আছে বা পেজ আছে, এখানে যদি আমি দিই তাহলে এটা আমার কতটা ভালো কাজ করতে পারে? আমি সবচেয়ে ভালো হলো আমি যদি এটা গুগলে সার্চ দিই তাহলে কিন্তু দেখতে পারি, তাই না? তাহলে রিউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে আমি গুগলে সার্চ করে দেখি এটা কেমন কাজ করে। তো আমি গুগলে সার্চ করে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু অনেক ধরনের সার্চ রেজাল্টে আসছে। তার মানে রিউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে কিন্তু অনেকে সার্চ দেয়, ঠিক আছে? না হলে কিন্তু এতগুলো আসে না, অনেকে ইউজও করে না, ঠিক আছে? তাহলে এই যে প্রোডাক্টকে বোঝানোর জন্য অনেক ধরনের বিশেষণ দিয়ে বিশেষায়িত করে ওরে বোঝানোর জন্য আর প্রোডাক্টকে বোঝানোর জন্য যে ব্যবহার করা কিওয়ার্ড, এটা কিন্তু ইউজ করা যাচ্ছে।
আমার কথা বুঝতে পেরেছি? তাহলে প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড আমরা কিন্তু ক্লিয়ার। তারপরে আর লাস্টে যেটা বললাম যেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড, যেটা আমরা প্রায় ব্যবহার করি। জিও টার্গেটিং কিওয়ার্ড কিন্তু ব্যবহার করেছি আমরা অনেকবার। সেটা কি, জায়গা মতো ব্যবহার করা। এই প্রোডাক্টটি লোকেশন টার্গেট করে ব্যবহার করা হয়। এই সাধারণত সাধারণত এগুলোকে শহর অঞ্চল বা দেশের নাম আর কি থাকে। উদাহরণ হলো, যদি আপনার নিউ ইয়র্কের এটি পিৎজা শপ চালান তাহলে কিন্তু জিও টার্গেটিং কিওয়ার্ড হতে পারে বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক। ঠিক আছে? তো আপনার যদি নিজের বাসার পাশে যদি থাকে তাহলে আর কি সেখানে আপনার বেস্ট পিৎজা ইন মিরপুর টাউন, বা বেস্ট পিৎজা ইন টাঙ্গাইল, এরকম আর কি বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে। ঠিক আছে? আর তাহলে আমি এখানে যে বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক দিয়েছি, এটা তাহলে আমি একটু গুগলে সার্চ করে দেখি তো কেমন কাজ করে। তো আমি যদি গুগলে সার্চ করি তাহলে কিন্তু দেখছি যে বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক যদি দিই, বেস্ট 25 বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক এটাও কিন্তু আসে। তাহলে আমি বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক এটা কি আমার কন্টেন্টে ইউজ করতে পারতাম না? যদি আমি নিউ ইয়র্কে থাকতাম এবং যদি আমি পিৎজা সেল করতাম, তাহলে কি আমি কি দিতে পারতাম নাকি পারতাম না? কমেন্টে বলেন। বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক এটা কি ইউজ করতে পারতাম না? মুনতাসির ভাইয়া বলেছেন পারতাম, তার মানে পারতাম। তাহলে জিও টার্গেটিং কিন্তু আমরা পারতাম। তারপরে নেক্সট হলো লেন্থ হিসাবে। আমার যে কিওয়ার্ড আছে এটা সাইজ হিসাবে, ঠিক আছে, আমার কত ছোট নাকি বড় নাকি একটু ছোটখাটো, এটা কিন্তু পারতাম। তো এটার সাথে কি সাইজের মধ্যে আছে তো আমরা একটু বুঝি। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, যেটা ছোট। তো শর্ট টেল কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি, যেটা 2 থেকে 3 ওয়ার্ড হবে। এগুলো সাধারণত 2 বা 3টি ওয়ার্ড দিয়ে আর কি করা হয়। এগুলো কিন্তু আপনার গঠিত ব্রড বা জেনারেল কিওয়ার্ড। ঠিক আছে? এগুলো মানে আপনার ভলিউম বেশি হয় এবং প্রতিযোগিতাও কিন্তু বেশি হয়। একটু উদাহরণ দিই তাহলে আরো ভালো মতো বুঝবো। ধরেন আপনি একটি উদাহরণ, আপনি একটি কিওয়ার্ড আর কি বানাচ্ছেন, বা একটি প্রোডাক্ট আপনার আছে, সেটা হলো আপনার ল্যাপটপ। ঠিক আছে? অথবা আপনার রানিং শু। এটা হলো উদাহরণ। তো আপনি যদি এটা ল্যাপটপ আর কি যদি সার্চ দেন তাহলে কি আপনি কি জানেন যে ল্যাপটপটা কিরকম হবে? ল্যাপটপটা দামি হতে পারে, কম দামি হতে পারে, ল্যাপটপ আবার ভাঙাচোরা হতে পারে, সেকেন্ড হ্যান্ড হতে পারে, অনেক টাইপেরই হতে পারে, তাই না? তো ল্যাপটপ দিয়ে কি আপনি বুঝতে পারছেন আসলে কি টাইপের ল্যাপটপ? মেসেজে বলেন। আমরা কিন্তু জানি না। কিন্তু ল্যাপটপ কিন্তু আমার ব্রড অডিয়েন্স, তাই না? ব্রড অডিয়েন্স হয়। তো আমি যদি এটা ল্যাপটপ দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু এখানে অনেক টাইপের ল্যাপটপ কিন্তু চলে আসে, তাই না? বেশ ব্যয় ল্যাপটপ, এটা ল্যাপটপ, অনেক টাইপের ল্যাপটপ চলে আসে, কিন্তু আমাকে কিন্তু ব্রড অডিয়েন্স এবং অনেক বেশি কিওয়ার্ড মানে অনেক বেশি মানে সার্চ অডিয়েন্স চলে আসে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ইয়ে নেই, মানে সার্চ ভলিউম বেশি, যেটা আমি এখানে দেখালাম, যে এগুলোর সার্চ ভলিউম বেশি এবং কিন্তু প্রতিযোগিতাও বেশি হয়। সার্চ ভলিউমও বেশি হয় এবং প্রতিযোগিতাও কিন্তু বেশি, কারণ এগুলোকে টক্কর দিয়ে উপর দিকে ওঠা কঠিন। এটা হলো আবার শর্ট টেল কিওয়ার্ড। তারপরে আমরা বুঝি নেক্সটটা হলো আমাদের লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডটা কি? সেটা 3 থেকে 4টা ওয়ার্ড হয়। তো আমরা যদি একটু বুঝি লং টেল কিওয়ার্ড কি হতে পারে, যদি আমি এটার মধ্যে একটু বিশেষায়িত করি, বিশেষণ অ্যাড করে দিই, তাহলে কিন্তু লং টেল কিওয়ার্ড হয়ে যায়। তার মানে কি, এগুলো আরো কিছু কিওয়ার্ড যা প্রায় 2 থেকে 3 শব্দ দিয়ে হয়ে থাকে এবং এগুলোর সার্চ ভলিউম কম থাকে এবং একইভাবে প্রতিযোগিতা কম হয়, আর এগুলো একটু টার্গেট হয়। তো উদাহরণ আমি দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। উদাহরণ হলো বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস। এগুলো কিন্তু আমরা অনেকেই সার্চ দিই। তাহলে বাজেট ল্যাপটপ কি হতে পারে? বাজেট ল্যাপটপ হতে পারে 50 থেকে 60 হাজার, এরকম একটি বাজেট ল্যাপটপ হতে পারে। ঠিক আছে? অথবা হতে পারে আমাদের বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট। আর ফ্ল্যাট ফিট বলতে কি বোঝাতে পারি? যাদের ফিটটা ফ্ল্যাট, তাহলে এরকম হতে পারে। তাহলে আমরা যখন এরকম বাজেট ল্যাপটপ দিয়ে আর কি যদি সার্চ দেই, বা যদি ফ্ল্যাট ফিট দিয়ে সার্চ দেই, তাহলে কিন্তু আমাদের ওরা জানে যে এরকম বাজেট ল্যাপটপ যখন স্টুডেন্টের জন্য সার্চ দিচ্ছি বা ফ্ল্যাট ফিট দিয়ে সার্চ দিচ্ছি, তাহলে কিন্তু শুধুমাত্র তাদের জন্যই কিন্তু দেখা যায়। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে সার্চ দিই বেশ বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, তখন কিন্তু কি আমাকে বাজেট ল্যাপটপ যেগুলো আছে বাজেট রেঞ্জে দেখা যাবে যে 2 বছর আগে যেগুলো অনেক দামি ল্যাপটপ ছিল, ধরেন 80-90 হাজার টাকার যে ল্যাপটপ গুলো ছিল, সেগুলো আমাকে দেখাবে। অথবা এই বছরের যেগুলো নতুন মিড মিড টাওয়ার ল্যাপটপ যেগুলো আছে সেগুলো আমাকে দেখাবে। ঠিক আছে? তো এভাবে যে আমাকে ল্যাপটপ গুলো কিন্তু দেখাবে।
তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এগুলো দেখানো যায়। তারপরে আমাকে সাবগ্রুপ কিওয়ার্ড, সাবগ্রুপ কিওয়ার্ড গুলো কি কি, যে আমাকে যখন আমি চাচ্ছি যে আমাকে আরেকটু নিশ টাইপের মানে কিছু একটা গ্রুপকে যদি আমি টার্গেট করে যদি এটি কিওয়ার্ড আর কি দেই, তাহলে কিন্তু আমার সাবগ্রুপ কিওয়ার্ড বোঝা যায়, বুঝা ইউজ করব। তো বিষয়টা কি আমি একটু বুঝি। এই ধরনের কিওয়ার্ডকে এটি নির্দিষ্ট বা এটি ক্যাটেগরি টাইপের নিশ বা এটি ক্যাটেগরিকে টার্গেট করি, বা এটি ব্রড মার্কেটের মধ্যে বা একটি নির্দিষ্ট মার্কেটকে যদি আমি টার্গেট করি তখন আমি ইউজ করব। এটি উদাহরণ দেই। উদাহরণ হলো ল্যাপটপের, তাহলে একটি ক্যাটেগরি কি হতে পারে, এটি সাব ক্যাটেগরি হতে পারে গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। ঠিক আছে। আর গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা কিন্তু আসলে হয় না। ঠিক আছে। এটা আপনার হতে পারে যে যারা আনঅফিসিয়াল বলে, যে বাইরের দেশ থেকে নিয়ে এসেছে, এরকম অনেকে আর কি সেল করে। তো এরকম আর কি যেরকম সেল করে তারা কিন্তু এই গেমিং ল্যাপটপ আর কি 1 লাখ টাকার মধ্যে হতে পারে, অথবা হতে পারে যারা গত বছরে যারা ছিল বা 2 বছর আগে ছিল এরকম আর কি গেমিং ল্যাপটপ হতে পারে। অথবা হতে পারে যে রানিং শু, এর মধ্যে যে ট্রেল রানিং শু ফর ওমেন, তো এরকম ট্রেল রানিং শু যারা আছে, ট্রেল রানিং শু যেটা আছে মেয়েদের জন্য, সেটাও কিন্তু একটি সাবগ্রুপ হতে পারে। তো আমরা যে যেমন দিলাম গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা, এটা যদি আমি দিয়ে সার্চ দিই, গুগলে যদি সার্চ দিই তাহলে কি দেখতে পাচ্ছি, দেখেন, ডিসকভার ওয়াইড রেঞ্জ অফ ল্যাপটপ আন্ডার রেজার, এইচপি, লেভেনো, বেস্ট প্রাইস ইন শপ, এটা দিয়ে যদি দেখছি, এখানে দিয়ে দেখবো যে আমরা দুই গত বছর বা আগের বছরের মধ্যে কিছু পাবো। তারপরে এখানে রেজিটে, রেজিট, রেডিট আমরা চিনি। এটা আপনার একটি ওয়েবসাইট যেখানে অনেক ধরনের কোশ্চেন এবং আনসার দেওয়া যায়। ঠিক আছে। তো আমরা এখানে এখানে অনেক ধরনের কোশ্চেন আনসার দেওয়া যায় যে কোন কোনটা দিতে পারি, যে 1 লাখের উপরে বা 1,20,000 টাকার উপরে কি কি দিতে পারি, এখানে জিজ্ঞেস করছে। তো এখানে আবার আরো কিছু আছে যে গেমিং, ওই যে আমি যেটা বললাম যে RTX 2050 দিয়ে এখানে আসুস নিয়ে আসছে ওই বিফকেস মানে আনঅফিসিয়াল ল্যাপটপ গুলো, এইগুলো নিয়ে আর কি আলোচনা করেছে। তো এই যে RTX 4060, যাই হোক, এটা আমি যেটা বললাম, এরকম আমরা কিছু সাজেশন দেখতে পারছি কি জন্য, এটা ওই একই কথা ল্যাপটপ নিয়ে। তো আমরা বুঝতে পারলাম কি যে ওইটাও কিন্তু একটি নিশ বা একটা অডিয়েন্সের জন্য দেওয়া হয়েছে। তারপর হলো শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড। শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ডটা কি বোঝাতে হচ্ছে, যেটা কিছুক্ষণের জন্য ইউজ করা হয় এবং তারপরে চলে যায়। তো এটা এই ধরনের কিওয়ার্ড কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে, প্রায় ট্রেন্ড বা ইভেন্টের কারণে থাকে এবং দ্রুত ট্রাফিক আনার পরে ব্যবহৃত হয়। তো আপনাদের একটু মেসেজ দিচ্ছি, আপনাদের কি মনে হতে পারে এটার এক্সাম্পল কি হতে পারে, যে কিছু কিওয়ার্ড আপনাদের একটু বলেন, আপনাদের কাছ থেকে একটু জানি যে এরকম কি কিওয়ার্ড হতে পারে যেটা কিছুক্ষণের জন্য থাকে তারপর আবার চলে যায়, কি হতে পারে, উদাহরণ কি হতে পারে আপনাদের কাছে একটু জানি। লেখেন, যা মনে আসে তাই লেখেন। যে এই ধরনের কিওয়ার্ড কিছু সময়ের জন্য থাকে তারপরে আর কি চলে যায়। স্টুডেন্ট অনেক কমে গিয়েছে। রিভার নিউজ, হ্যাঁ খুব ভালো হতে পারে রিভার নিউজ। ভাইয়া বলেছেন ব্ল্যাক, ভাইরাল ভিডিও, ভাইরাল ভিডিও ইউজ করতে পারেন, হ্যাঁ মুনতাসির ভাইয়া, ঠিক আছে। আর কারো, আর কারো নেই, আমি কি দিতে পারি, বিগ সেল দারাজ, 1111, খুব ভালো একটা কথা বলেছেন, বিগ সেল দারাজ। IPL, BPL, অলিম্পিক্স, এটাও একটা ভালো বলেছেন। স্টক মার্কেট, নিউ প্রোডাক্ট। আপনাদের কেউ গেস করতে পারলেন না আমি কি বলতে পারি। লেমন ভাইয়া ট্রেনিং ভিডিও, মিষ্টি বক্স দারাজ, এটাও একটা ভালো একটা বলেছেন। একটা ইভেন্ট বলেছেন, ধীরেন্দ্র চন্দ্র বর্মন। চাল ডাল, চাল ডাল কি হবে, চাল ডালের ওয়েবসাইট টিটুতে। বলেন যা মনে আসে বলেন, আমি আপনাদের এই জন্য বলার সুযোগ দিচ্ছি সবার সাথে। গেম, গেম তো একটা ইয়ে হলো না। উইন্টার অফার, হ্যাঁ এটা এটা খুব ভালো একটা হয়েছে, উইন্টার অফার। রিচ প্রোডাক্ট, IT কি হবে, ইট কি হবে, ঈদ, ঈদ বলতে পারেন, ইট না, ঈদ। ঈদ কিছুটা হয়, ঈদটা আমি দিয়েছি, ভাইয়া মনে হয় পেরেছেন। 50% সেফ,
তো আমি যেটা দিয়েছি সেটা হলো ল্যাপটপ ডিলস ইন, হ্যাঁ পূজা অফার, রাইট, পূজা অফার। এটাও হতে পারে আমাদের শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড। অফার প্রোডাক্ট এটাও হতে পারে, যে ল্যাপটপ ডিলস ইন ইট ডে। ঠিক আছে, স্টক, স্টক সেল, হ্যাঁ এটাও হবে স্টক সেল। তো ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2024 ইন বাংলাদেশ। তাহলে এগুলো কিন্তু জাস্ট কিছু সময় থাকে, তারপরে কিন্তু চলে যায়, তাই না? তো নিউ, অথবা নিউ রানিং শু অন ইট ডিলস অন ইট ডে 2024 ইন বাংলাদেশ। ঠিক আছে, ইন বাংলাদেশ এজন্য দিয়েছি যে এই কারণে যে যখনই আমি ল্যাপটপ যে ঈদ ডে যখন দিচ্ছি, তখন কেন কারণে জানি আমার বারবার পাকিস্তান আসছে। ঠিক আছে, যেন বাংলাদেশে কোনো ঈদই হয় না। তো এই জন্য আমার বাংলাদেশ দেওয়া লেগেছে, তখন গুগল বুঝেছে যে বাংলাদেশেও ঈদ হয়। ঠিক আছে, তো বারবার ঈদ দিয়ে দিলে বারবার পাকিস্তানে চলে যাচ্ছিল। তো আমাকে ইন বাংলাদেশ দিয়েছি, তখন আর কি এসেছে। কিন্তু ইন বাংলাদেশ কিন্তু আমার এই শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডের মধ্যে পড়ে না, আমার এইটুক পর্যন্ত পড়ে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমি আর কি বোঝানো যাওয়ার কি বুঝালাম, যেমন আর কি পূজা অফার যেমন আছে, স্টক ক্লিয়ারেন্স আছে, এগুলো কিন্তু সবই আমার শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমি যদি এখানে সার্চ দিই ল্যাপটপ ডিলস ইন ইট ডে বাংলাদেশ 2024, আমি এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ ঈদ অফার, বেস্ট প্রাইজ ইন বাংলাদেশ। ঠিক আছে, তো ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ 2024, হ্যাপি ঈদ সেল অফার 2024, শপ নাও। তো এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা জায়গায় ঈদের কিছু দিয়েছে। ঠিক আছে, চাবি আপু দেখতে পেরেছেন? তো এরকম আমরা দেখতে পেরেছি। ঠিক আছে, তো এরকম আমরা ইউজ করতে পারবো এই কিওয়ার্ড গুলো। লাস্ট এন্ড ফরমোস্ট আমাদের লাস্টের যেটা আছে সেটা না, লাস্টে না, আরেকটা আছে আর কি, লং টার্ম ফ্রেশ এভারগ্রিন কিওয়ার্ড। তো লং টার্ম ফ্রেশ এভারগ্রিন কিওয়ার্ডটা কি? লং টার্ম ফ্রেশ এভারগ্রিন কিওয়ার্ড হলো যেগুলো কখনো শেষ হয় না। এই ধরনের কিওয়ার্ড আমাদের দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আনে, যেগুলো ট্রেন্ড বা সিজনের সাথে কোনো সম্পর্কিত থাকে না। একটি উদাহরণ দেই, ভালো মতো বুঝতে পারবেন। উদাহরণ হলো হাউ টু চুজ এ ল্যাপটপ। ঠিক আছে, এটা আপনি বলেন এটা কোনোদিন শেষ হবে? আপনি যদি একটা ওয়েবসাইট বানান যে হাউ টু চুজ এ ল্যাপটপ, এটা আপনি দেখবেন সারা জীবন আপনার ওইখানে কোনো না কোনো দিন মানে ট্রেন্ডে থাকতেই থাকবে। বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শুজ। ঠিক আছে, তো এগুলো হলো হাউ টু এভারগ্রিন কিওয়ার্ড, যেটা আপনার সারা জীবন চলতে থাকবে। বা আমি যেরকম বলেছিলাম গত ক্লাসে, হাউ টু মেক এ ডিম পোচ। ঠিক আছে, তো এরকম যে ট্রেন্ড গুলো আছে, এরকম যে এভারগ্রিন কিওয়ার্ড গুলো আছে, এগুলো আজীবন কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তো যদিও আর কি ডিম পোচ রান্না সবাই পারে, তো আর কি এটাই আর কি, যে আপনার যে এভারগ্রিন কিওয়ার্ড আছে সেটা কিন্তু অলওয়েজ আর কি ইউজ করতে পারেন আপনাদের কন্টেন্টে। ঠিক আছে, তো লাস্ট এন্ড ফরমোস্ট আমি যদি এখানে ল্যাপটপ দিয়ে সার্চ দিই হাউ টু চুজ এ ল্যাপটপ, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড নামক একটি ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু হাউ টু রাইট, এখানে বললাম যেটা সেই কত বছর আগে একবার দিয়েছিল, সেটা কিন্তু আছে। ল্যাপটপ বাইং গাইড এখানে আমরা দেখতে পাচ্ছি, হাউ টু বাই গাইড, বাইং গাইড এখানে আরো আছে। সেই মাইক্রোসফটের আপনি যদি খুঁজে দেখেন, সেই মনে হয় যখন বানানো হয়েছিল তখন একবার দিয়েছে, কিন্তু এটা ট্রেন্ড কিন্তু এখনো আছে। ঠিক আছে, তো আমাদের এইটুকুই হলো শেষ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের কোশ্চেনগুলো নিই। আগামী ক্লাসে পরীক্ষা আছে, এটা কিন্তু মনে রেখেন। এক ভাইয়ার অলরেডি আছে, মুন্তাসির ভাইয়া বলেন আপনার কি কোশ্চেন আছে শুনি। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। স্যার বলছিলাম যে কেউ যদি আমার ওয়েবসাইটে যদি নেগেটিভ এসিও করে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন ওইটাকে রিমুভ করার জন্য কি আমি ওই আপনি যে টিএফ যেটা দেখাইছেন, হ্যাঁ ওইটা করব? আপনি প্রতিদিন দেখবেন, হ্যাঁ, একজন জি নেগেটিভ রিসিভ করবে, আপনি প্রতিদিন কন্টেন্ট গুলো চেক করবেন যে আপনার কি জি অবস্থা কন্টেন্টের, এভাবে তো জি দেখতে পারবেন। জি। যদি আপনার দেখেন হঠাৎ করে আপনার পেজটা কমে গেছে, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। তখনই তো বুঝতে পারবেন যে আপনার অবস্থা, আপনার কেউ করেছে।
ঠিক আছে, যেমন মনে করেন আর আমি, বলেন, আপনি বলেন। বলেন না। যেমন ধরেন যারা আর কি হ্যাকাররা আছে, ঠিক আছে, আপনি একদিন ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ ঢুকলেন, ঢুকে দেখলেন যে আপনার ওয়েবসাইট ডাউন হয়ে গেছে, তার মানে বুঝলেন হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। ঝামেলা আছে। ঠিক আছে, তো আচ্ছা এরকম স্যার, আর কি। জি বলেন। মনে করেন কেউ একজন মনে করেন আমার এখানে মানে ব্যাকলিঙ্ক করবে, হ্যাঁ, মানে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ ব্যাকলিঙ্ক মানে নেগেটিভ ব্যাক, অন্যান্য, হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য ওয়েবসাইটে দিবে। হ্যাঁ অন্যান্য ওয়েবসাইটে দিবে। ওইরকম করলে তো মানে গুগল আমাকে আমার ওয়েবসাইটটা গ্রো হতে দিবে না, না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো ওইখানে মনে করেন এরকম মানে কেউ আমার ওয়েবসাইট ওইরকম মানে নেগেটিভ এসইও যারা করতে না পারে ওইরকম সিস্টেম করে রাখা যাবে না? ওরকম রাখার তো কোনো অপশন নাই। ওইরকম রাখার কোনো অপশন নাই না? না আপনার, হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি প্রোটেকশন নিতে পারবেন। হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের যে মজ আছে, তারপরে আপনার এই যে এআরএস আছে, এদের কিছু মানে প্রিমিয়াম টুল আছে, মানে ওখানে গিয়ে আপনার প্রোটেকশন নিতে পারবেন। যেমন এইচটিটিপিএস তো নিতে হবে, তারপরে আপনার আরো অনেক ওদের অপশন আছে আর কি। ঠিক আচ্ছা আছে, স্যার, মানে এসইও করার জন্য আমার থেকে টোটাল কয়টা টুল নিতে হবে? এসিও মনে করার করেন জন্য কিউ, এসিও করার জন্য তো কোনো টুল মানে লাগবে না। না আপনি তো মনে করেন ওই কিওয়ার্ড রিসার্চ আছে, এগুলোর জন্য তো টুলস কিনতে হবে না? না না, কিওয়ার্ড এগুলোর জন্য, রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের জন্য আপাতত আপনাদের সবই তো ফ্রি টুল, আপাতত ফ্রি টুল, এগুলো তো ফ্রি টুল। আপাতত। এখন যদি আপনি মনে করেন যে আপনি অনেক, কিওয়ার্ড রিসার্চ তো ফ্রি, আপাতত ফ্রি। হ্যাঁ হ্যাঁ। উবার আর সাজেস্টটা ওই, একবারে সম্পূর্ণ ফ্রি না। জি কিছু জি কিছু জন্য আপনার দেখা যাবে যে একটু কিছু টাকা পয়সা দেওয়া লাগতে পারে, দেওয়া লাগতে পারে যখন আপনি অনেক বেশি আকারে ইউজ করবেন। জি। ঠিক আছে, হ্যাঁ। এবং আরো আ, যখন টুল এটা নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবেন, তখন জি আপনার জি হতে পারে যে অন্যান্য ওয়েবসাইটে আপনার ওনারটা, ওনার পোস্টটা দেওয়া লাগবে। মনে করেন আপনার বিবিসি টাইপের অনেক ধরনের বড় ডিএ দিয়ে ওয়েবসাইটে গিয়ে তারটা লিঙ্কটা পোস্ট করা লাগবে। তখন জি ওনার ওয়েবসাইটে যাবেন, ওনার ওয়েবসাইটে মানে যে, মনে করেন বিবিসি, জাস্ট জি এক্সাম্পল, জি বিবিসিতে জি গিয়ে ওনার যে এডিটর আছে, ওনার এডিটরের সাথে কথা বলবেন। কথা বলে বলবেন যে আমি তো ওনার আর্টিকেল পোস্ট করব, জি ওনার এসিও করার জন্য আমার কত টাকা দেওয়া লাগবে। তো ওনার সাথে পরে আপনার এটা ডিসকাস করবেন যে উনি জি কত জি টাকা চাচ্ছে। তো ওভাবে করে জি। আপনার, ওভাবে করে তো আপনার একটা মানে ম্যানেজমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব আপনার নেগোসিয়েশন স্কিল। এখন মনে করেন এই আপনি যে কথাটা বলছেন, ঠিক আছে, এটা মনে করেন আমি তো একজন ফ্রিল্যান্সার হব, তো এখন ফ্রিল্যান্সার যদি এখন অন্যান্য বায়াররা যারা আছে তো এখন ওদেরকে আমি এরকম শিখিয়ে দিব আর কি, মানে আপনি এরকম কোনো একটা ভালো না, একটা এটা আপনি এ, কেন শেখাবেন? মানে ওনাদেরকে কি এরকম বলে দিব নাকি গ্রো হওয়ার আপনার জন্য, আপনার না, ট্রাফিক বাড়ার না, জন্য? না, আপনি কেন করবেন? হুম, আপনার মা- ম্যানেজিং টিমের সাথে তার কানেকশন থাকবে, কানেকশন থাকবে, জি ঠিক আছে না? জি আপনি জি। বলবেন যে আপনি বিবিসিতে গিয়ে বা এখানে গিয়ে আমি পোস্ট করে দিব, আমি এত টাকা চার্জ করি। হুম। ঠিক ও, আছে, জি জি। আপনার তার সাথে কত টাকা কথা হয়েছে আপনি কেন বলবেন? না না, ওই মনে করেন বিবিসিতে ওইটা কি মনে করেন অন্য কোম্পানিতে মানে আমি আরেকজনের ওয়েবসাইটটা ইয়া করব না, ও, ওর মাধ্যমে টাকা দিয়ে? হ্যাঁ, তার সাথে কথা হ্যাঁ বলবেন হ্যাঁ ধরেন। হ্যাঁ ঠিক আছে, তার কাছে হ্যাঁ গিয়ে হ্যাঁ হ্যাঁ। এরকম কয়েকটা ওয়েবসাইটে গিয়ে আপনি পোস্ট করবেন। ঠিক আছে, ও আচ্ছা। জি জি। ওকে, এভাবে করে তো হ্যাঁ। এসিও করতে হয়। জি জি জি। এগুলো আমি আরো আর স্যার, লাস্টে কয়েক কিছু কিছু দেখাবো যে কিভাবে ফ্রি ওয়েবসাইটে দেখা যায়, কিন্তু পেইড ওয়েবসাইট গুলো আপনার নিজের টাকা দিয়ে করতে হয়। জি জি, ওই এসইআরপিটা একটু দেখালে ভালো হবে স্যার। জি, এসইআরপি। এসিআরপি, ওয়েট এ বিট, ওয়েট এ বিট ভাইয়া, একসাথে সবাইকে আনমিউট করা যাবে না। ঠিক আছে, মুসাব্বির ভাইয়া, সবাইকে একসাথে আনমিউট করা যাবে না। উজ্জ্বল বোস ভাইয়া, ওয়েট করতে হবে। উজ্জ্বল বোস ভাইয়ার এক কথা যে ক্লায়েন্ট কই থেকে পাব। আপনি ওয়েট করেন, আমাদের কোর্সের শেষ পর্যন্ত যান, তারপর আপনি নিজে বুঝতে পারবেন ক্লায়েন্ট কই থেকে পাবেন। ঠিক আছে ভাইয়া, একটু আগে আমি দেখালাম যে এসিও ক্লার্ক থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। ভাইয়া কি দেখালাম না মুনতাসির ভাইয়া? জি 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 তাহলে আপনি এখানে যদি একটি অ্যাকাউন্ট করেন আপনি কি পাবেন না? ও, জি মুবাশির জি ভাইয়া সরি, মুবাশির ভাইয়া সরি,
তাহলে আপনি এখান থেকে পাবেন না, তাহলে এখানে একটি সাইন ইন করে, একটা অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে শুরু করতে পারেন কাজ। ঠিক আছে, আপনার কোর্স টোর্স করার আর কি দরকার নেই, আপনি এখনই শুরু করে দেন। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা আপনি দেখেন। সার্চ ইঞ্জিন পেজ হলো, আপনি মনে করেন এটুকু আপনি কথা বুঝতে পেরেছেন এখানে যে আমি লিখেছি, নাকি এটা বুঝতে পারেননি? জি বুঝছি এটা। ওকে, এটা হলো। বুঝতে পেরেছেন তাহলে। আপনি জাস্ট বুঝতে পারেননি যে প্র্যাকটিক্যালটা কি। জি প্র্যাকটিক্যালটা যদি আমি বুঝতে চাই, আমি এখানে গুগলে যাই। স্যার, ওয়েট একটা স্ক্রিনশট নেই। হ্যাঁ, অবশ্যই নিতে পারেন, দাঁড়ান। থ্যাংক ইউ স্যার, নিছি। ওকে। ওকে, এখন কথা হলো, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে ধরেন আমি গুগলে গেলাম, জি আমি এখানে সার্চ দিলাম হলো ইয়ারফোন। ইয়ারফোন দিয়ে মনে করেন এখানে না দিয়ে আমি এটা ইসে দিই, আরো বেশি বেটার হবে। ইনকগনিটো উইন্ডোতে দিই, গুগলে যাই। এখানে আমি যদি আপনার ইয়ারফোনে ক্লিক করি, ইয়ারফোনে জি যাই, জি এই যে স্যার। ফার্স্ট পেজে আসলো না, জি এই যে জি। ফার্স্ট পেজে যে আসলো, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, এই যে এখানে কি লিখেছি, যে ব্যবহারকারী প্রশ্নের উত্তর প্রদর্শন করে। এসিআরপি হলো পেজে যা আপনার সার্চ ইঞ্জিনকারী প্রশ্নের উত্তর প্রদান করে, ঠিক আছে। এটা হলো এসিআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, জি। আপনার ব্যবহারকারীর প্রশ্নের, এটা প্রশ্নের উত্তর না? ইয়ারফোন দেখতে হ্যাঁ হ্যাঁ চেয়েছেন না? ইয়ারফোন হ্যাঁ। প্রাইস ইন, ধরেন এই বিডি দিলাম। তাহলে আমার, যদিও ইউনাইটেড স্টেটসে আছি, আমি বিডি দিলাম। তাহলে দেখেন জি আপনার এই যে এই যে প্রশ্নের উত্তর দিয়েছি না, প্রশ্নের উত্তর প্রদর্শন করেছে না, জি এবং জি এসইও এর মূল লক্ষ্য হলো ওয়েবসাইট বা ওয়েব পেজের এসইআরপি শীর্ষে আনা। ঠিক আছে, এখন আপনার এটার উদ্দেশ্য কি? সবাইকে শীর্ষে আনা, তাই না? এখন জি যেটা সবার শীর্ষে থাকবে সেটা কি সবচেয়ে বেশি ট্রাফিক পাবে না পাবে না? জি, সবচেয়ে বেশি ট্রাফিক পাবে। ওকে, যেটা যেটা প্রথমে সবার উপরে থাকবে, জি। থাকবে সেটা বেশি ট্রাফিক পাবে, ঠিক আছে। জি জি। ক্লিয়ার? আর এসিআরপিটা কিভাবে করতে হয় ওটা মানে আগামী ক্লাসে বলবেন না? এসিআরপি, এসিআরপি কিভাবে পাবেন না, এসিআরপি অনেক কিছুর উপর নির্ভর করে। টিএ, জি টিএ, ডিএ, এগুলোর উপর নির্ভর করবে। এগুলো আমরা ক্লাসে, নেক্সট ক্লাসগুলোতে শিখবো, অন পেজ সিসিও, অফ পেজ সিসিও, যে ডিএটা জি কিভাবে করা যায়, বা অনেক কিছুর উপর নির্ভর করে, সেগুলো আমি শিখাবো। ঠিক আছে। জি জি। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আজকে আপনি বুঝতে পারলেন, আবার আবার করেন আপু, আপনি আজকে বুঝতে পারলেন কিভাবে কপি করা যায়। হ্যাঁ। এভাবে ইয়ে করে কপি করবেন, ঠিক আছে। জি। কাউন্সিলর এটা কিভাবে করবো স্যার? এটা এটুকু, এটা করে কি করব? একটু নিচে নামেন, মানে ওইটা, ওই ব্লুটা, ব্লুটা নিচে নামান, ব্লু এর জায়গাটা। নিচে। হ্যাঁ, পুরাটা না, আপনি জাস্ট উপরেরটা নিবেন, পুরাটা না, পুরাটা নেওয়ার কি দরকার, হ্যাঁ এটুকু নিলেন। হ্যাঁ, উপরে গত সপ্তাহ পুরাটা নেন। তা আসতেছে না কেন পুরাটা? এটাই তো একটু কষ্ট করতে হবে, যেহেতু আপনার স্কিনটা ছোট। তাহলে এটা তো কি পুরাটা করবেন? ধরতে, কি করবো তো? আপনার গত। স্কিনটা বড় করে নিবেন। হ্যাঁ বড় করে নেন, পাশে নিয়ে যান। পেরেছেন? এখন কপি জি। করুন লেখা আছে না, কপি করুন লেখা আছে, হ্যাঁ হ্যাঁ। কপি করে ক্লিক করেন। হ্যাঁ, এখন গুগলে যান। এখান থেকে ব্যাক হয়ে যাব। এখন ব্যাক করবেন না, এখন এখানে একটু উপরে যান।
এখানে দেখেন +37 আছে না, +37, 37-এর জায়গা দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এখানে ক্লিক করেন আগে। এখান থেকে আপনার বাকি সবকিছু আগে ডিলিট কেটে দেন। এখান থেকে যে থ্রি ডটস আছে না উপরে, থ্রি ডটস দেখতে দেখতে পাচ্ছেন উপরে? আপনি হ্যাঁ ওটা হ্যাঁ। কেটে দিচ্ছেন, থ্রি ডটসে ক্লিক করেন। এখান থেকে সমস্ত ট্যাব গুলো বন্ধ করুন। সমস্ত ট্যাব গুলো বন্ধ করুন, ওটাতে ক্লিক করবো? হ্যাঁ, তাহলে সব কেটে যাবে। তাহলে আপনার জন্য সুবিধা হবে পরীক্ষার সময়। তাহলে এটা কেটে দিই। সব কেটে যাবে, দিয়ে দেন এটা, সব সমস্ত ট্যাব বন্ধ করুন। সব ট্যাব বন্ধ করুন, দেখেন সব কেটে গেছে, দেখছেন? এখন আবার যান, গুগল ক্রোম নেন, হ্যাঁ, ঠিক আছে, দেখতে পেরেছেন এখন একটা হ্যাঁ আছে না? তো এভাবে করে আপনি এই যে একে ক্লিক করবেন। মনে করেন এখন ওইখান থেকে কপি করেছেন, এখানে মনে করেন হ্যাঁ। আপনার পরীক্ষা আছে, ঠিক আছে? এই পেজ থেকে তো যাওয়া যাবে না, তাই না? জি। তাহলে ওই একে ক্লিক করবেন, একের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, করছি। এই যে প্লাস দেখা যাচ্ছে, নতুন ট্যাব, হ্যাঁ। নতুন ট্যাবে ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পেরেছেন আরেকটা আসছে না? এখানে আপনি লিখবেন ট্রান্সলেটর ইংলিশ টু বাংলা, যদি বাংলা না হয়, বা ইংলিশ টু বাংলা টু ইংলিশ, যেটা নিতে চান। ঠিক আছে, লেখেন। হ্যাঁ, তো আপনার কাছে বাংলা আছে, তাহলে ইংলিশ করেন, যেটা করতে চান। কি করতে চান? বাংলা টু ইংলিশ করেন, বাংলা টু ইংলিশ করেন, যেহেতু আপনার কাছে বাংলা আছে, বাংলা টু ইংলিশ লেখেন। বাংলা লিখবো? আপনার কাছে তো বাংলা আছে এখন, হ্যাঁ। তাহলে বাংলা টু ইংলিশ করেন। বাংলা লিখে বুঝলাম না কথাটা স্যার। আপনি কি কপি করেছেন এতক্ষণ ধরে? বাংলা টেস্ট কপি করলেন না? নর্মালি তো ইংলিশ হ্যাঁ টেস্ট হ্যাঁ। কপি করলে বেটার হতো, কিন্তু আপনি তো এখন বাংলা কপি করেছেন, তাহলে এখন কি করবেন? বাংলা লিখতে হবে ওখানে আর কি? আপনি তাহলে এটা হুম। ইংলিশ করে দেখেন, ইংলিশ করতে পারেন নাকি? হ্যাঁ আমার মোবাইলে তো ফাংশন বাংলা। আমি মানে ইংলিশ টু বাংলা করলে আমার এই যে ইংলিশ মানে এটা আসবে, পরীক্ষাটা আসবে, ওটা আমি বাংলা ট্রান্সলেট করতে পারবে, এই তো? শুনেন, আপনি তো মাত্র কপি করলে দেখলেন, তাই না? আপনি তো এখন কপি করতে পারবেন, তাই তো? এটা তো শিওর। হুম। এখন আপনি, বললাম আপনি তো বাংলা কপি করেছেন, এখন বাংলাটা বাংলা করে কি লাভ আছে? না না, সেটাই তো বলতেছি স্যার। হ্যাঁ, তাহলে আপনি বাংলাটাকে ইংলিশ করে দেখেন, বাংলা ইংলিশ করতে পারেন নাকি? তাহলে তো ইংলিশটা বাংলা করতে পারবেন নাকি? জি জি। হুম। এখন এখানে তাহলে এটা লিখতে এখানে পারবো তাহলে না। লেখেন ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ লেখেন। আপনার কাছে বাংলা আছে, তাই বাংলা টু ইংলিশ লিখবেন। বাংলা। দেখেন বাংলা টু ইংলিশ উপরে আসছে, ওই যে দেখেন প্রথমেই আসছে। হ্যাঁ। তাহলে আর বাংলা অংশটা ওই পাশে লেখেন, বাংলার জায়গায় ওখানে যান, বড় বড় করেন। বাংলার জায়গায়, বাংলার জায়গায় একটু টিপে ধরেন, বা এইখানে, হ্যাঁ, এখানে না, এখানে না, আরো ওখানে আবার ক্লিক করেন, ভুল করেছেন। এটা কি? হ্যাঁ, এখান থেকে বাংলা খুঁজেন। আপনি অন্য অন্য ভাষা সিলেক্ট করছেন, ওখানে ক্লিক করেন, এসে দেখেন আবার বাংলা টু ইংলিশ দেন। এখন এই যে বাংলা টাইপ করুন লেখা আছে না, বাংলা টাইপ করুন অথবা বলুন, ওইখানে লেখেন, ওইখানে ক্লিক করেন, বাংলা টাইপ করুন। টাইপ করুন বা বলুন, হ্যাঁ, ওটা? এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন হ্যাঁ। এখানে দেখেন আপনার এই যে কিবোর্ডের উপরে দেখেন একটা অপশন আছে, দেখেন এই যে একটা বোর্ডের মতো, এই হচ্ছে অপশন। দেখেন দিল ছাপা উপরে, দিল ছাপার উপরে। হ্যাঁ হ্যাঁ।
এখানে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন আপনি যে কপি করছেন এগুলো সবকিছু আছে, যে আপনার কপি করা তথ্য দেখতে পাচ্ছেন। জি জি। এই যে দেখেন লাস্টে দেখেন গত সপ্তাহ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, লাস্টে এটি পাওয়া গেছে গত সপ্তাহে এটাই নিউ। কপি করেছেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাই আর কি দেন। এটা এখন এখানে বসাই দিব। এখানে ক্লিক করলেই বসে যাবে। ক্লিক করেন। দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, পরে তো ইংলিশ হয়ে গেছে এটা। ইংলিশ হয়ে গেছে। এখন যদি হ্যাঁ হ্যাঁ এটাকে আবার বাংলা করতে চান তাহলে কি করবেন? ওই যে দেখেন মাঝখানে দেখেন ইংরেজির পাশে এটা, আগে এখান থেকে বের হন, এই যে হ্যাঁ ক্লিপবোর্ডের হ্যাঁ পাশে, এই যে এই হ্যাঁ হ্যাঁ, জায়গায় আপ দেখেন, ডাউন আছে। এই যে দেখেন বাংলার ইংলিশ দেখতে পাচ্ছেন, তার পাশে মাঝখানে একটি বাটন আছে দেখতে পাচ্ছেন, বাংলা ইংলিশের পাশে। হ্যাঁ ওই বাটনে একটা ক্লিক করে দেখেন, বাংলা ইংলিশের পাশে। হ্যাঁ, হ্যাঁ, দেখতে করছি। পাচ্ছেন? হ্যাঁ এভাবে হ্যাঁ করে হ্যাঁ আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? জি জি ওকে। তাহলে আপনার ক্লিয়ার হলো আপনি কিভাবে একটা ইংলিশটা বাংলা করবেন, বাংলাটা ইংলিশ করবেন, সবকিছু ক্লিয়ার? জি। ওকে। তাহলে আর কোনো থ্যাংক ইউ স্যার। সমস্যা? ওকে। না স্যার। ওকে। না, আমার বাংলা ইংলিশ ইংলিশ বাংলা ধরো। হাবিবা আপু বলেন, কিছু বলবেন আপু? হাবিবা আপু কিছু বলবেন? ওকে। যেহেতু হাবিবা আপু কিছু বলছেন না, আপনার কিছু আমি কথা শুনতে পারছি না, যদি আপনি জানতে চান যে আপনি কি আমি মিউট করেছি নাকি করিনি, জাস্ট আপনাকে দেখিয়ে দিই। আপনাকে আমি মিউট করেছি, আনমিউট করেছি, আপনি কথা বলছেন না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন এবং আজকের জন্য গুড নাইট।